তোমরা কেমন আছো সবাই? যারা সালাম দিচ্ছ সবার জন্য ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বলো? তোমাদের শরীর স্বাস্থ্য ভালো? আমাকে শুনতে পাচ্ছ কি না বলো তো? সাউন্ড কেমন? সাউন্ড ওকে? ওকে। ঢাকার বাইরে যারা আছো শীত কেমন? বলো তো একটু, তোমাদের সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। শীত কম, মোটামুটি ঠান্ডা। চিটাগং। হুমায়রা অনেক শীত, কোথায় এটা? কম্বল নিতে হয়। চিটাগাঙ্গে তো শীত কম থাকে। এটা হলো ইয়ের এলাকা না, সমুদ্র এলাকা তো। গাইবান্ধায় শীত কম। তো বাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। গাজীপুর। গাজীপুরে অনেক শীত। আচ্ছা। তোমাদের অ্যাটেন্ডি ধীরে ধীরে আসতেছে। আমরা একটু সময় নেই, কি বলো? 10-এ শুরু করি। হুম। অ্যাটেন্ডি খুব স্লো জয়েন করতেছো তোমরা, এবং স্টিল আমি কথা বলার পরে অনেকে জয়েন করছো। তো আমরা 10-এ শুরু করি, তাই না? ওকে। 10-এ যেতে। Four. Three. ও, না, ডি ডি।
তোমরা কেমন আছো সবাই? কি অবস্থা বলো? আনমিউট আছে? মিউট আছে? আনমিউট করো। Mute করো। তোমরা হাউ আর ইউ? ভালোই দিনকাল চলছে। আচ্ছা। রচনা কয় পৃষ্ঠা লিখবা? 12 থেকে 15 পেজ। চশমা কেন? চশমাটা কয়দিন আগে আমরা যেখানে ক্লাস নিই ওখানে তো অনেক লাইট আছে স্টুডিওতে, তো চোখে লাগে না অনেক, জন্য এটা নিলাম। এটা একটা হচ্ছে তোমার ইউভি রে প্রোটেক্টেড, বুঝছো? আলট্রা ভায়োলেট রে প্রোটেক্টেড আর কি, যাতে আলোতে চোখে ক্ষতি না হয়, তার জন্য এটা নেওয়া, আর কিছু না। বুঝছো? এটা স্টাইল না। আবার এমন না যে আমি চোখে ভালো দেখতে পাই না, এমনও না। সবই ঠিক আছে। শুধু ওই যে লাইট টাইট গুলাকে হ্যান্ডেল করার জন্য নেওয়া আর কি। হলে চোখের ক্ষতি হয়, এখান থেকে বের হইলে অনেক সময় তোমার চোখ ম্যানেজ করতে সিচুয়েশনের সাথে অনেক টাইম লেগে যায়, যার জন্য এটা করা। এটা নেয়ার ফলে কিছুটা সাপোর্ট তো হচ্ছেই। বুঝছো? এই হচ্ছে বিষয়, আর কিছু না। চলো, তোমাদের সাথে খুব ডিপ একটা ক্লাস হবে আজকে ইনশাল্লাহ। শেষ ক্লাসের আগের ক্লাস, আজকে উপন্যাস তারপরে নাটক। তোমাদের উপন্যাসটা সাইজের ছোট একটা উপন্যাস, মনে হয় 30-35 পেজ মনে হয়, না তোমাদের বইতে? খুব বড় না, ছোট্ট উপন্যাস। এবং এটা আমার বিশ্বাস তোমরা সবাই পড়ছো। পড়ো নাই কারা বলো তো? যারা পড়েছো তারা ইয়েস লেখো, যারা পড়ো নাই তারা নো লেখো। ভাব সম্ভাষণ কোন কোনটা ইম্পর্টেন্ট, মিম, এগুলো নিয়ে পরে কথা হবে। উপন্যাস শুরু করেছি এখন। উপন্যাস যখন রাইটিং পার্ট নিয়ে কথা বলবো তখন রাইটিং পার্ট থেকে প্রশ্ন করবো, তার আগে না। বলো কারা কারা পড়ছো, কারা পড়ো নাই। ইয়েস নো, ইয়েস নো। আমি একটু বুঝতে চাই, ইয়েস কারা, নো কারা, ইয়েস কারা, নো কারা, বলো। আচ্ছা, অলমোস্ট 98% তোমরা ইয়েস। 2-1% আছো যারা নো বলতেছো। যারা নো বলতেছো তাদেরকে আল্লাহ হেদায়েত করুক। যারা ইয়েস বলতেছো তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ঠিক আছে? এবং সবার মনের আশা নেক মাকসাদ গুলা পূরণ হোক। তো চলো আমরা শুরু করি, কথা না বলি। আমরা শুরু করে দিব, কারণ টপিক অনেক। আমরা প্রথম পত্রে কাকতাড়ুয়া পড়বো, দ্বিতীয় পত্রে রাইটিং পার্টের কিছু অংশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো দেখো, কাকতাড়ুয়া সেলিনা হোসেন সম্পর্কে একটু জানবো। সেলিনা হোসেন 1947 সালের 14 জুন জন্ম নিয়েছেন। কোথায় জন্ম নিয়েছেন উনি? উনি জন্ম নিয়েছেন রাজশাহীতে, এবং উনি বেঁচে আছেন। সাধারণত কবি সাহিত্যিকের ক্ষেত্রে আমরা পড়লে জন্মসাল মৃত্যুসাল মুখস্থ করি, এটা একটা কমন বিষয়। কিন্তু এখানে উনি বেঁচে আছেন, উনি এখনো মারা যাননি। আর তার উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে হাঙর নদী গ্রেনেড, পোকামাকড়ের ঘর বসতি। এই হাঙর নদী গ্রেনেড, এটা নিয়ে একটা বিখ্যাত সিনেমা হয়েছে। সিনেমার নামও হাঙর নদী গ্রেনেড, জানো? মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা। এটা আগে বিটিভিতে অনেকবার দিত, আমি কয়েকবার দেখছি আমার স্কুল লাইফে। এরপরে নীলময়ূরের যৌবন, গায়ত্রী সন্ধ্যা, পূর্ণছবির মগ্নতা, যমুনা নদীর মুশায়রা, ভূমি ও কুসুম, ইত্যাদি ইত্যাদি। এরপরে বাংলাদেশে সাহিত্য অবদানের জন্য যত পুরস্কার আছে অলমোস্ট সবগুলোই তিনি পাইছেন। উনি 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন। দেশের প্রধান প্রধান সমস্ত পুরস্কার তিনি পাইছেন। সো 10 সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। কর্মজীবনে তিনি বাংলা একাডেমির পরিচালক ছিলেন। বিশাল হাই প্রোফাইল মানুষ, তাই না? বাংলা একাডেমির পরিচালক মানে বিশাল ব্যাপার। 2018 সালে তিনি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তো আমাদের দেশের সবচেয়ে বড় পুরস্কার নাম কি? সর্বোচ্চ বেসামরিক পদক বা খেতাব হচ্ছে স্বাধীনতা পুরস্কার বা স্বাধীনতা পদক, এটা পাইছেন উনি। এখন নিচে লিখে দেখো, এখন
সার্বক্ষণিকভাবে লেখালেখি, নারী উন্নয়ন আর মানবাধিকার নিয়ে কাজ করছেন, মানে উনি বেঁচে আছেন। আমরা চাই তিনি আরো দিন বেঁচে থাকুক, আরো কাজ করুক আমাদের জন্য, তাই না? আচ্ছা, এরপরে আসো। বোর্ড ঘোলাটে দেখা যায় জামশেদুল, বোর্ড অনেক ক্লিয়ার। আমাদের একাধিক ডিভাইসে আমরা জয়েন করে থাকি, আমরা চেক করতে পারি। আচ্ছা, সন্দীপ বলছে সেরেনা হোসেন আমার ফুফাতো বোনের শাশুড়ি। ও আল্লাহ, আত্মীয় স্বজন পাওয়া গেছে। আচ্ছা, তারপরে আসো। আমরা এখানে ফাঁকা স্লাইড নিছি, এখানে আবার ফাঁকা স্লাইড, এখানে আবার লেখালেখি। তো ফাঁকাগুলো কেন নিছি, কে বলতে পারবো বলো? ফাঁকাগুলো নিছি হচ্ছে উপন্যাস কি এটা বোঝার জন্য। আসো ভাই, তোমাদের আগে দেখাই দিব উপন্যাস সাহিত্য সম্পর্কে একটা আলোচনা, হ্যাঁ। উপন্যাস কি এটা সম্পর্কে আমরা আগে একটু একটু বিস্তারিত আলোচনা করব। চলো জানি। আমি তোমাদের কাছে আগে জিজ্ঞাসা করি, বলো তো তোমরা উপন্যাস কি? দেখি, যার উত্তরটা ভালো লাগে আমি তার উত্তরটা পড়বো, সবার সাথে শেয়ার করব, নাম পরিচয় বলবো। উপন্যাস কি বলো? বলো তো উপন্যাস কি? হোয়াট ডাজ ইট মিন বাই নভেল? আমিরা বলছে স্টোরি। আর কেউ কিছু বলবা? যা মনে রসের সৃষ্টি করে। আরিবা? বুশরা বড় গল্প। উপন্যাস গদ্যের লেখা এক ধরনের গল্প। হুমায়রা? তারপর? প্রিয়ন্তি? ইয়েস মানে কি? সন্ধি গদ্যে লেখা গল্প। তো বা উপন্যাস হলো আখ্যানমূলক গল্প কাহিনী বা উপাখ্যানের তুলনামূলকভাবে বর্ধিত একটি রচনা। মিম পাঠকের মনের আশা পূরণ করে। ওকে। অধরা জীবনের কাহিনী, মনের ভাবনা ব্যক্ত করবার মাধ্যম। আচ্ছা। কানিজ ফাতেমা প্রধান উপাদান এর কাহিনী অথবা গল্প। নুসরাত কাহিনী গদ্য লেখা। আচ্ছা, তোমাদের উত্তরগুলো কাছাকাছি, ভালো উত্তর না একটাও। আমি ভালো উত্তরগুলো নিয়ে কথা বলি। দেখো, তুমি যদি এই দুইটা জিনিসকে পাশাপাশি রেখে কল্পনা করো, তোমাদেরকে ভাইয়া সাহিত্যের উপরীতে পড়ানোর সময় এগুলো পড়াইছিলাম, তুমি কেন পারলা না? আমার কাছে খারাপ লাগতেছে। তোমাদেরকে আমি দেখাইছি না ছোট গল্প কি? দেখাইছিলাম। তার পাশাপাশি এটাও বলছিলাম উপন্যাস কি। সাহিত্যের উপরীতে যখন আলোচনা হয়েছিল দেখাইছি কিনা, কথা বলো। ইয়েস, অবশ্যই দেখাইছি। তো দেখাই যদি থাকি, পারলা না কেন? It's a story with many plots covering a main plot which is mainly about real life. Abu Sufyan, okay? তোমাদেরকে আমি এটা দেখাইছিলাম ছোট গল্প। ছোট গল্পে বলছিলাম প্লট, ছোট গল্পে নাই বললেই চলে, ছোট গল্পে প্লট নাই। বলছিলাম ছোট গল্পে চরিত্র কম। এটা বোর্ডে ওপেন করা যায় না, নোটে? হ্যাঁ, মার্চ করতে পারবেন? প্লট নাই, চরিত্র কম। আচ্ছা, প্লটও নাই, চরিত্রও কম। প্লট কেন নাই সেটা বলছি। তারপরে ঘটনা কম। ঘটনা কমের পাশাপাশি তোমার কাহিনী কেমন হয়? কাহিনী হবে ছোট। তারপরে তোমার হচ্ছে বিবরণ সংক্ষিপ্ত। তারপরে শেষ কথাটা কি? শেষ হয়েও হইল না শেষ। এটা হচ্ছে ছোট গল্পের শেষ কথা। আর এটার ঠিক বিপরীতে যা আছে সবটা মিলাইলে হবে উপন্যাস। ভাই, তোমাদেরকে সাহিত্যের বিপরীতের মধ্যে এটা নিয়ে ডিটেল আলোচনা করছি কি করি নাই বলো? করেছি। ওকে। আচ্ছা, ওয়াজিয়া বলছে পদ্যে লেখা হয়। এ মেয়ের মাথা খারাপ।
পদ্যে লেখা হয় না, গদ্যে লেখা হয়। দেখো এবার, ছোট গল্পে প্লট নাই, মানে প্রথম লাইন থেকেই গল্পটা শুরু হয়ে যাবে। তুমি একদম প্রথম লাইনটাই হবে গল্পের শুরু। কারণ প্লট মানে হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা বেস যার উপরে স্টোরি দাঁড়ায় থাকে। তো ছোট গল্প মানে নিজেই তো স্টোরি, তার আবার প্লট কিসের? সিনেমায় দেখবা, ছবি শুরু হয়েছে ধুম করে একটা গুলি, একটা একজন মানুষ মার্ডার। কিছুক্ষণ পরে তুমি দেখতেছো না কে কারে মার্ডার করতেছে, দেখতেছো আবার আরেকটা মার্ডার। দেখলো একটা গাড়ি বম করে দম করে উড়ে গেছে, তারপরে দেখলো বিল্ডিং ধসে গেছে। ধরো কিছু ক্রাইম সিন তুমি দেখলা, এবং পরবর্তীতে দেখবা এই ক্রাইম সিনের জট খুলতে খুলতে ছবির গল্প জমে যাবে। ছবির গল্প যখন জমে গেল, তখন ইন্টারভেল পড়লো, তারপরে তুমি চাটা খাইলা, তারপরে আবার শুরু হইলো। এখন এই যে তুমি শুরুতেই দেখছো এটা ক্রাইম, এই ক্রাইমটা হচ্ছে এটা প্লট। দুইটা মার্ডার হয়ে গেল, একটা বিল্ডিং ধসে গেল, বা একটা গাড়ি উড়াই দিল। এই ক্রাইমটা হচ্ছে গিয়া প্লট। এই প্লটের উপরে ডিপেন্ড করে পরবর্তীতে স্টোরিটা দাঁড়ায় থাকবে। এটা থ্রিলার ছবি যেগুলো হয় বা অ্যাকশন থ্রিলার যেগুলো হয়, এগুলো কথা বলছি আর কি তোমাকে আমি। তো প্লট মানে হচ্ছে সেই বিষয়টা যেটার উপরে বেস করে স্টোরিটা কি করবে, দাঁড়াবে। তো ছোট গল্প প্লট ছাড়া প্রথম লাইন থেকে গল্পটা শুরু হয়। তুমি তোমার বইয়ের যে কোনো ছোট গল্প এবার নাম বলো আমাকে, আমি দেখাই দিই। আলাদা করে প্লট তৈরি হয় না, বলো একটা ছোট গল্পের নাম বলো, আমি প্রুফ করে দিচ্ছি। তোমাদের সুবিধা মতো বলো। বলো তোমাদের সুবিধা মতো বলো যে ভাই এই গল্পটা থেকে বুঝাই দেন, আমি বুঝাই দিব। না, সময়টা ভ্রমণ কাহিনী। শুভা, গুড। তো শুভাতে বলছে, দুই কন্যার পর যখন আরেকটা কন্যা জন্মাইলো, তখন বাবা মাদর করে তাহার নাম রাখিল সুভাষিনী। কে জানি তো সে বোবা হইবে। কোনো প্লট আছে? বলো, প্লট কই? তুমি শুরুতে করছো গল্পটাকে ডিরেক্ট। আগে সুহাসিনী হইছে, সুকেশিনী হইছে, পরের মেয়েটার নাম রাখছে সুভাষিনী। সুভাষিনী মানে যার মুখের ভাষণ খুব ভালো, মানে কথা খুব সুন্দর। তো বলছে, কে জানতো যে এই মেয়েটা বোবা হবে? তাহলে তুমি বুঝে ফেলছো যে শুভা হচ্ছে তৃতীয় মেয়ে। তার আগে দুটো বোন আছে, একটা সুহাসিনী একটা সুকেশিনী। ইজ দের এনি প্লট? নো প্লট। প্লট ছাড়াই তুমি গল্পতে ডিরেক্ট ঢুকে পড়বা। কিন্তু উপন্যাসে আগে প্লট দেখানো হবে, তারপরে গল্প দেখানো হবে। এটা উপন্যাসের সাথে ছোট গল্পের বেসিক এন্ড ভাইটাল ডিফারেন্স। কাকতাড়ুয়াতে দেখো, আগে দেখানো হয়েছে যে একটা ছেলে আছে, ওর নাম বুধা। তার পরিচয় দেয়া হয়েছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলা হয়েছে, গ্রাম কেমন বলা হয়েছে, বুধার চরিত্র দেখানো হয়েছে, বুধার বৈশিষ্ট্য বলা হয়েছে, তার দিন কেমনে কাটে এটাও বলা হয়েছে, তার রাত কেমনে কাটে বলা হয়েছে, সে কিভাবে খায় বলা হয়েছে। তার যে কেউ নাই, সব কিছু বলছে, ঠিক কিনা? বলে ডলে আস্তে 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 দেখাইছে প্রথম লাইন থেকেই বা প্রথম পেজ থেকে কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়নি। তুমি কাকতাড়ুয়াকে বলতেছো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, কিন্তু প্রথম লাইনে কি মুক্তিযুদ্ধ দেখছো তুমি? এমনকি দু একটা পেজ যাওয়ার পরে আমরা আস্তে আস্তে দেখি এই বাউন্ডলে বুধা গ্রামে যে ঘুরে বেড়ায়, তাদের গ্রামে একসময় মিলিটারি আসছে, যুদ্ধ শুরু হয়েছে, এরপরে বুধা প্রতিবাদী হয়, শাহাবুদ্দিনদের সাথে যোগ দেয়, খালেক মুন্সিরে শাস্তি দেয়, পাকিস্তানিদের ব্যাংকার উড়াই দেয়, নানান কাহিনী আমরা তখন দেখতে পাই। কথা কি বুঝতে পারছো? বুঝছো কিনা বলো। নিম গাছ বলবেন? শ্রেয়সী, অবশ্যই বলবো, কেন বলবো না। শুরুতে বলছে যে কেউ পাতা ছিঁড়ে নিচ্ছে, কেউ গাছের ছাল বাকল তুলে নিচ্ছে, কেউ নিয়ে শিলে পিষতেছে পাতাগুলো, কেউ ওগুলো খায়। এখানে কই প্লট? ডিরেক্ট পাতা ছিঁড়ে ফেলাইতেছে। কিসের পাতা সেটা বুঝতে বুঝতে তুমি শেষ দিকে চলে গেছো। এটা ছোট গল্পের বৈশিষ্ট্য, নাটকীয়তা। অনেক সময় শেষের কথা শুরুতে চলে আসে, শুরুর কথা শেষে চলে যায়। এখানে বলা হয়নি একটা বাড়ি ছিল, ওই বাড়িতে 10 জন মেম্বার আছে, একজনের একটা স্ত্রী আছে, একটা মেয়ে, সারাক্ষণ সে কাজ করে, সারাক্ষণ কাজ করে, কিন্তু তার কোনো স্বীকৃতি নাই। ওই বাড়ির পিছনে একটা জায়গায় একটা গাছ ছিল, ওই গাছের নাম নিম গাছ। ওই গাছের নিচে গোড়াটাকে শান দিয়ে বাঁধানো রাখা হয়েছিল, গাছটা উপকারী ছিল, অনেক মানুষ তার কাছে আসতো। এভাবে বলা হয়েছে কিছু? ডাইরেক্ট অ্যাকশন, পুরা বন্দুক বুক বরাবর ধুম করে ফায়ার। তো ছোট গল্পে আলাদা করে প্লট তৈরি করে দেয়া হয় না, সরাসরি শুরু হয়ে যায়। বুঝছো কিনা?
সুমন বলছে খালেক মুন্সি কে? খালেক মুন্সি কে, বাকিরা বলো তো। বাউন্ডুলে মানে কি? বাউন্ডুলে মানে হচ্ছে যার নির্দিষ্ট গন্তব্য নাই, সারাক্ষণ ঘুরে ফিরে বেড়ায়। আচ্ছা, তো এখন আমি কি প্লট বুঝাইতে পারছি? ছোট গল্পে কেন নাই, উপন্যাসে কেন আছে? ওইটা আহাদ মুন্সি সন্ধি, ওই যাই হোক, এটা আহাদ মুন্সি রে ভাইয়া খালেক মুন্সি বলে ফেলছি। বুঝে নিতে পারিস না তোরা? মুন্সি তো বেটা, শান্তি কমিটির চেয়ারম্যান, এটা খালেক মুন্সি বলে আলছি, এটা হলো গিয়া আহাদ মুন্সি, সে রাজাকার ছিল। আচ্ছা, তারপরে চরিত্র কম হয়, যেহেতু ছোট গল্প সংক্ষিপ্ত, ছোট গল্পে হালকা ঘটনা দেখানো হয়, ছোট গল্পে অল্প বিষয় নিয়ে আলোচনা করা হয়, এজন্য চরিত্র খুব বেশি সেখানে থাকে না। এটা আমরা জানি যে ছোট গল্পের বিস্তৃতি বেশি হয় না, এজন্য সবকিছু অল্প অল্প থাকে। বুঝছো কিনা বলো? এরপরে ছোট গল্পের ঘটনা কম। সুভাতে কয়টা ঘটনা দেখানো হয়েছে বলো? সুভাতে কেবল শুভা, শুভা বাণীকণ্ঠের মেয়ে, গ্রামের মানুষ তাকে পছন্দ করে না, কারণ শুভা কথা বলতে পারে না। এই মেয়ের বিয়ে হবে কেমনে, এটা নিয়েই টেনশন। প্রতাপ মাছ ধরে, ওর কোনো কাজ নাই, এই তো। তারপর শোভাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে একটা সময় শহরে গেল বাণী, শোভাকে আয়সা দুদিন পরে নিয়ে গেল শহরে, গল্প শেষ। কিন্তু একটা উপন্যাসে দেখো কত কিছু দেখানো হয়েছে, দেখো। সেই তুলনায় একটা উপন্যাসের ভিতরে কত গল্প ঢুকাই দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো। অভাগীর স্বর্গ, প্রিয়ন্তী বলছে, হ্যাঁ, এখানেও তো কাঙালির মা অসুস্থ হয়ে অভাগী মারা গেল, আর তাকে দাফন করার জন্য কাঙালি অনেক চেষ্টা করলো, পারলো না। এটুকুই কিন্তু গল্প, কিন্তু এটুকুই। এটাকেই বিভিন্ন ভাবে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। কাহিনী ছোট হয়। ইনফ্যাক্ট ছোট গল্পের সাইজের কথা যদি তুমি বলো, বলা হয় 15 থেকে 25 মিনিটের মধ্যে পড়ে শেষ করা যাবে এমন। তো অভাগীর স্বর্গ বলো আর শুভা বলো, 15 থেকে 25 মিনিট, এমনকি নিম গাছ পড়তে 5 মিনিট লাগে। বনফুলের একটা বৈশিষ্ট্য, উনি ছোট ছোট গল্প লিখতে পারতেন, এটা তার একটা মুনশিয়ানা, বলতে পারো তার একটা স্কিল। বনফুল কিন্তু নিজে ডাক্তার ছিলেন, জানো? বলাই চাঁদ মুখোপাধ্যায়, উনি নিজেও কিন্তু ডাক্তার ছিলেন, এবং উনার ডায়াবেটিস ছিল। জানো কিনা এটা বলো, জানলে হ্যাঁ বলো, না জানলে না বলো। উনি নিজে ছিলেন ডাক্তার, এবং উনি ডায়াবেটিসের রোগী ছিলেন। কিন্তু উনি মিষ্টি টিষ্টি সমানে খাইতেন, ভাত টাত খাওয়ার পরে ডেজার্ট খাইতেন। মাংস টাংস ছাড়া উনি চলতে পারতেন না, খাসির মাংস ছাড়া। এবং খাওয়া দাওয়ার পরে নিজে ইনসুলিন নিতেন, নিজে যেহেতু ডাক্তার, বডিতে নিজে ইনসুলিন ঢুকাইতেন, ঢুকাইয়া তারপরে মিষ্টি খেতেন ঠিক আছে, ডেসপারেট লোক। তো উনি ছোট ছোট গল্প লিখতে পারতেন, তার একটা খুব দারুণ গল্প আছে, ইন্টারে গেলে পাবা, নাম হচ্ছে তাজমহল। তো কাহিনী ছোট হয় পরে বিবরণ সংক্ষিপ্ত থাকে, এটা অলরেডি প্রমাণ হয়ে গেছে। এবং ছোট গল্পের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা শেষ হয়েও হইল না শেষ। এবং ছোট গল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, নাটকীয়তা। নাটকীয়তা মানে কি, তুমি দেখবা ধাম করে গল্পটা শুরু হবে এবং একটা সময় ধাম করে গল্পটা শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? এটা ছোট গল্পের বৈশিষ্ট্য। এখন ছোট গল্পের সমস্ত বিপরীতে তুমি যা যা দেখবে, যত বিপরীত আছে এখান থেকে, অর্থাৎ প্লট এখানে থাকবে, অনেক বড় প্লট হবে, চরিত্র অনেক বেশি হবে, ঘটনা অনেক বেশি থাকবে, কাহিনী বড় হবে, বিবরণ বিস্তারিত থাকবে, এবং এরকমের ফ্লেভার তুমি পাইবা না। ধীরে ধীরে প্লট তৈরি করে গল্পটা বিল্ড হইতে হইতে উপন্যাস হবে, এবার সেখান থেকে আবার ধীরে 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 সেটা ক্লাইম্যাক্স থেকে এটা শেষ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার কিনা বলো। কাকতার উপর শেষ বোধহয় মারা যায় কিনা, আরিক ওয়াহাব, না ও মারা যায় না।
ওকে। নিয়তিটা বেস্ট এক্সাম্পল, শেষ হইলো না শেষ, ঠিক না? বলতে পারো। কিন্তু উপন্যাসের শেষের দিকে বোধহয় নৌকায় কোথায় যায় তা তো শেষ করা হয় না, শ্রেয়সী। সেটা যদি দেখাইতে হয় তাহলে তো তোমাকে ইন্ডিয়ান সিরিয়াল বানাইতে হবে। নৌকায় করে বুধ এক জায়গায় গেল, গিয়ে সেখানে ওই গ্রামে দেশ স্বাধীন হয়েছে, বুধা সেখানে বড় হয়েছে, তারপরে সে বিয়ে করছে। বিয়ে করার পরে ওই বউটা ভালো ছিল না, বুধার সাথে সংসার করবে না, চলে গেছে, বুধা আবার বিয়ে করছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার চারটা ছেলে হয়েছে, তিনটা মেয়ে হয়েছে। ছেলে মেয়েগুলোকে কঠিন পরিশ্রম করে বুধা তাদেরকে বড় করছে। তারপর এক সময় ছেলে মেয়েগুলো একটা বুয়েটে পড়ছে, একটা ডাক্তার হয়েছে, একটা বিদেশে চলে গেছে এমআইটি তে। বুধা এখন একটু মুরব্বি, গ্রামে সে এখন নেতৃত্ব দেয়, সবাই তার কথাবার্তা শুনে। এরপর একটা সময় গিয়ে বুধা বয়স হয়ে গেছে 93 বছর, তার জীবন আর চলে না। তারপরে ধপ্পাস করে সে কি হয়ে গেছে, হাতে মরে গেছে। তো তারে মারা ছাড়া তো, বুইড়া বানায় মারা ছাড়া তো কোনো উপায় নেই। তুমি যেটা চাচ্ছ এটা বললে তো ইন্ডিয়ান সিরিয়াল বানাইতে হবে, মা সিরিয়াল। 2009-10-এর দিকে, 10-11-এর দিকে একটা সিরিয়াল ছিল না মা, এটা নাকি কয়েক বছর আগে শেষ হয়েছে। তো 4-5-6-7 বছর ধরে সিরিয়াল চলে। তো যেহেতু কয়েক বছর ধরে চলে, তোমার তেমন বানাইতে হবে। সো এরকম করে বইলো না। এগুলা বললে আমি ধরে নিব তুমি অনেক শিশু, তুমি ক্লাস 2-তে পড়ো, তুমি 9-10-এ পড়ো, বড় হইছো। একটা স্টোরি তোমার দেখানো টার্গেট ছিল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কিভাবে করছে তার একটা পূর্ণাঙ্গ চিত্র তুমি দেখেছো। এর মানে এই না বুদ্ধার পুরা লাইফ তোমাকে দেখতে হবে। সো এমন প্রশ্ন করবে না। লামিয়া বলছিল সত্যি না, আপনি বানায় বলতেছেন, এই বাচ্চা তো শিশু। এই শিশু তোরে ক্লাস 10-এ ভর্তি করছে কে? কথা ক্লিয়ার? অনেকে বলতেছে আমরা তো ভাবছি ও মরে গেছে, সাদমান না, ও মরে নাই কে। ওকে, ডান। আচ্ছা, আমার গায়ে হালকা করে একটু জ্বর আছে, একটু সর্দিও আছে, একটু আস্তে আস্তে কথা বলতেছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। শরীরটা খুব একটা সুবিধাই নাই, এই জন্য জোরে কথা বলছি না, একটু আস্তে আস্তে বলতেছি, ম্যানেজ করে নিও। 18 বছরের নিচে সবাই শিশু, তোরা অনেক বেশি শিশু। আচ্ছা, তারপরে আসো, আমরা উপন্যাস কি এটা জানলাম। এখন আসো বাংলা উপন্যাসের ইতিহাস নিয়ে একটু কথা বলবো। বাংলা উপন্যাসের ইতিহাস। এখন আমাকে একটু বলতে হবে, দেখি কে পারে। প্রথম বাংলা সার্থক উপন্যাস কত সালে প্রকাশিত হয় এবং এটার নাম কি? বলো। আমাদের কি কোনো ছোট গল্প আছে, সাদমান? প্রশ্ন ক্লিয়ার করে করো। তোমার বইয়ে কোনো ছোট গল্প আছে কিনা জানতে চাচ্ছো, তাই তো? তুমি ক্লাস থেকে বের হয়ে যাও, গেট লস্ট ফ্রম মাই ক্লাস। প্রথম বাংলা সার্থক উপন্যাস কোনটি, কত সাল? সার্থক উপন্যাস, মুহিন তুমি বলছো আলালের ঘরের দুলাল, এটা সার্থক উপন্যাস না, প্রথম উপন্যাস, সার্থক না। মুকিত বলেছো হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে। কত সালে মুকিত, বলো তো? মনীষা কত সাল?
কানিজ ফাতেমা না, হয়নি। সন্ধি, ইয়েস। শাল বলেছো, ইয়েস। তুবা, হুমায়রা, আরিক, ওকে। বাংলা সাহিত্যের প্রথম, হ্যাঁ, সার্থক উপন্যাস হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। এটা কত সালে প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে 1865 সালে। এখন অলরেডি একটা কথা আসছে, তোমরা বলছো একটু আগে যে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, যেটা 1858 সালে লেখা, প্রকাশিত। 1858 না 54 রে? 1858। বাট এটা সার্থক না। এটা কি না? সার্থক নয়। আর দুর্গেশনন্দিনী ছিল প্রথম সার্থক। এখন একটা উপন্যাস সার্থক হওয়ার জন্য বা সাকসেসফুল উপন্যাস হওয়ার জন্য কি কি শর্ত আছে, ভালো করে শোনো, মনোযোগ দাও। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস যদি বলো, হ্যাঁ তুমি বলতে পারো আলালের ঘরের দুলাল। বাট একটা স্টোরি উপন্যাস হওয়ার জন্য যে যে কোয়ালিটি তার মধ্যে হোল্ড করতে হয়, সবকিছু ছিল না আলালের ঘরের দুলালে। কারণ শুরুর দিক না, 1903 সালে যখন বিমান আবিষ্কার করা হয়, তখনকার বিমান আর এখন যে বিমান আমাদের বিশ্বে চলে একই ছিল? সময়ের সাথে সাথে এগুলোর উৎকর্ষ হয়েছে, ঠিক না? প্রথম যখন কম্পিউটার আবিষ্কার করা হয় তখন যেমন ছিল এখন কি তেমন আছে? না তো। তো উপন্যাসও যখন শুরু হয়েছিল, তখন উপন্যাসের যে মান ছিল, যে স্টাইল ছিল, যেমন উৎকর্ষ ছিল, এটা এখন অনেক বেশি ডেভেলপ করছে। সিম্পল। তো প্যারিচাঁদ মিত্র এটা লিখছিলেন। আল্লাহ রঘুরের দুলাল কে লিখছিলেন কথা বলতো? প্যারিচাঁদ। আল্লাহ রঘুরের দুলালের রাইটারের নাম কি? প্যারিচাঁদ মিত্র। প্যারিচাঁদ মিত্র এই ভদ্রলোক লিখছিলেন। ওনার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, যাই হোক। তো প্যারিচাঁদ মিত্রের লেখা আলালের ঘরের দুলাল, এখানে অতি ধনী একজন মানুষ, তার ছেলে অতি আদরে একটা সময় নষ্ট হয়ে যায়, চরিত্র খারাপ হয়ে যায়, কোনো কাজে সফল হইতে পারে না, ব্যবসা বিজনেস ঠিক মতো করতে পারে না। এই তাকে নিয়ে একটা স্টোরি আর কি, হ্যাঁ। এটা আলালের ঘরের দুলাল, এটা 1858 সাল। এটা সার্থক না, কারণ উপন্যাসের যে ভাষা, উপন্যাসের যে প্লট, অর্থাৎ যা যা শর্ত সবকিছু প্রপারলি পূরণ করেনি এটা। তবে এটা একটা স্টোরি তো অবশ্যই। তো সমস্ত কিছু পূরণ করে যেটা হয়েছে প্রথম, বঙ্কিমচন্দ্রের লেখা এটা দুর্গেশ নন্দিনী, যিনি লিখেছিলেন, যিনি, তার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি লিখে রাখলাম বঙ্কিম। তো তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বঙ্কিমচন্দ্র। উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী। দুর্গেশ শব্দের অর্থ যিনি দুর্গের দ্বার রক্ষা করেন। যুদ্ধের যে দুর্গ থাকে না, অস্ত্র রাখবার, দুর্গের দরজা বা দ্বার যিনি পাহারা দেন তাকে বলা হয় দুর্গেশ। সেই দুর্গেশের মেয়ে দুর্গেশ নন্দিনী। এই দুর্গেশের মেয়ে, একটা মেয়ে আছে তার নাম আয়েশা। আয়েশাকে নিয়ে হচ্ছে এটার স্টোরি। তাহলে দুর্গেশ নন্দিনী তোমাদেরকে বুঝাই দিতে পারছি আমি কি নিয়ে কাহিনীটা। একজন মানুষ দুর্গের দ্বার পাহারা দেন বা দরজা পাহারা দেন, বা বলতে পারো সিকিউরিটি। তার মেয়ে আয়েশা, আয়েশাকে নিয়ে একটা স্টোরি, একটা লম্বা কাহিনী। এটা হচ্ছে দুর্গেশ নন্দিনী উপন্যাসের মূল জায়গা। ক্লিয়ার কিনা বলো? ওকে, ডান। আচ্ছা, এরপরে শুরু করে এখন পর্যন্ত বহু কিছু হয়েছে বাংলা সাহিত্যে। বঙ্কিম প্রচুর উপন্যাস লিখেছেন, 14টা। তারপরে আমাদের রবি দাদু, আমরা যাকে রবি ঠাকুর বলি, উনি উপন্যাস লিখেছেন 12টা। তারপরে বাংলা সাহিত্যের সব থেকে নামী ঔপন্যাসিকের নাম যেটা, শরৎবাবু, প্রায় 40টার মতো লিখেছেন উনি। তারপরে বিভূতিভূষণ, খুব পপুলার একজন মানুষ বাংলা সাহিত্য উপন্যাসের কথা যদি বলো, বিভূতিভূষণ, উনিও প্রায় 15-20টার বেশি উপন্যাস লিখছেন। তারপরে আরেকজন খুব পপুলার বাংলা সাহিত্যে আমার যিনি প্রিয় উপন্যাসিক, মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, উনি উপন্যাস লিখেছেন। তো বাংলা সাহিত্যে উপন্যাসের ক্ষেত্রে যদি ধরো, আসলে এরাই হচ্ছে সেরা। সত্যিকার অর্থে, অনেস্টলি স্পিকিং, এরাই হচ্ছে এখন পর্যন্ত মোস্ট ফেমাস। 1 2 3 4 5 জনের নাম আমি লিখলাম।
তারপরে আধুনিক কালে যদি তুমি হিসাব করো, আমি তোমাকে বোঝাচ্ছি, মানে একদম আমাদের 1971 সালের পরবর্তী সময়ে, তাহলে তো অবশ্যই হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, আমি হিমু টিমুর কথা বলছি না, হিমু তো টেক্সট বুক, একটা ইয়াং জেনারেশনের পছন্দের বই এগুলো। বাট হুমায়ুন আহমেদের অনেকগুলো মাস্টার পিস আছে, জানো এগুলো? যেমন অনিল বাগচির একদিন, শঙ্খনীল কারাগার, নন্দিত নরকে, অয়ময়, কোথাও কেউ নেই। এই বইগুলো ভয়ঙ্কর লেভেলের ভালো ভালো বই। তো অনেক বই আছে তার, বাদশা নামদার, আরো আরো। তো সব মিলে যদি বলি, বাংলা সাহিত্য উপন্যাস অনেক খুব শক্তিশালী ধারা। উপন্যাস কোথা থেকে আসলো, উপন্যাস কি জিনিস, কোথা থেকে আসা, কোথায় আছে, এই সম্পর্কে একটা ধারণা পাইছো কিনা আমাকে জানাই দাও। আমাকে একটু জানাই দাও, পাইছো কি ধারণাটা? দ্রুত ইয়েস ইয়েস বলে দাও, হাউ মাউ করে। বলো বলো, ক্লিয়ার কিনা বলো। দেবদাস কি উপন্যাস? হ্যাঁ, শরৎবাবুর লেখা একটা বিখ্যাত উপন্যাসের নাম দেবদাস। আচ্ছা, এখন আসো আমরা আমাদের আজকের উপন্যাসের স্টোরিতে যাব। এটা কি পড়ানো আছে আমি ঠিক জানি না। আমি এখান থেকে তোমাকে আসলে কি পড়াবো আর কি বাদ দিব আমি জানি না। তবে আমি তোমাকে সুযোগ দিতে পারি, তুমি কি বুঝতে চাও সেটা আমরা জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদেরকে আস্তে আস্তে স্টোরিটা শুনাই, এখানে কি আছে নাকি। কি বলো তোমরা? অনেকগুলো স্লাইড কিন্তু, প্রায় উপন্যাস শেষ হইতে হইতে মানে 30টার বেশি স্লাইড, মানে উপন্যাসের ভালো ভালো জায়গা যেগুলো আছে আমরা সেগুলোকে স্লাইডে নিয়ে নিছি মূল বই থেকে। বুধার পরিচয়, বুধা যে ঘর বিছিয়ে ঘুমায় পড়ে, এই যে দেখো, মাথার উপরে তারা ভরা আকাশ দেখে নিরি কুকুরটা তার সাথে বৈশা ঘুমায়। এই সব কিছু এখানে আমরা নিছি, যা আছে বাদ দিয়ে নেই অনেক কিছুই। অরহর ডালের সাথে তার ভাত জোটে। কাকতাড়ুয়া একটা ছন্ন ছাড়া ছেলে, যার নাম বুধা। অদ্ভুত একটা নাম, যদিও নামটা আমার কাছে ভালো লাগে নাই। রাইটার আরো সুন্দর একটা নাম দিতে পারতেন। আমার ইচ্ছা যে আমি ওনার সাথে দেখা হলে আমি বলবো যে কিছু যদি মনে না করেন ম্যাডাম, আপনি কি আরেকটা নাম দিতে পারতেন কিনা। একটা ছন্ন ছাড়া ছেলের নাম হিসাবে হয়তো যায় কোনোভাবে, বাট নামটা খুবই উইয়ার্ড লাগে আমার কাছে। আমি এই নাম প্রথমে এখানেই শুনছি। তো একটা, হ্যাঁ সামারি করে বলে দিব, নেরি কুকুর মানে হচ্ছে মহিলা কুকুর। হ্যাঁ, মহিলা কুকুর আবার উল্টা বুঝো না আর কি, হ্যাঁ মানে না এটা কি বলে, বাচ্চা দেয় যে কুকুর, ঠিক আছে, উল্টা বুঝো না। ওকে, মানে ফিমেল, তাও তো একই হইলো, ফিমেল ডগ। তো একটা ছন্ন ছাড়া ছেলের গল্প, একটা ছন্ন ছাড়া ছেলের মুক্তিযুদ্ধ হয়ে ওঠার স্টোরি, যার আত্মীয় স্বজন ফ্যামিলির সবাই বলতে গেলে মারা গেছে একটা সময় দুর্ভিক্ষে, কলেরায়, কষ্টে। তার কি আসলে কেউ নাই? তার চাচা আছে, চাচি আছে, চাচাতো ভাই বোন আছে, ওখানেও সে সবসময় যায় না, খায় না। তো অনেক কষ্টে, মানুষ বলে অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। অধিক শোকে সে পাথর হয়ে গেছে বুধা, এমন একটা ছেলে। তো তার যেহেতু নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, 14-15 বছর বয়সের কিশোর ছেলে, এক এক সময় এক এক ভাবে সে চলে, দৌড়ায় নদীর কিনার দিয়া, হ্যাঁ কখনো কখনো ফসলের মাঠে এরকম করে দাঁড়ায় থাকে। তো এই যে দাঁড়ায় আছে না, এটা হচ্ছে কাকতাড়ুয়ার স্টাইল। তোমরা দেখবা ওই যে কৃষি জমিতে খড় দিয়ে বানায় একটা মানুষের শেপ, মাথার মধ্যে তোমার মাটির পাতিল দিয়ে দেয়, এটার মধ্যে অদ্ভুত কালার করে দেয়, তারপরে মানুষের পুরাতন পাঞ্জাবি পরায় এটারে খাড়া করে রাখে ফসলের জমিতে। তখন পাখি যারা ফসলের ক্ষতি করে, বিশেষত কাক, এই কাকের আর ওখানে আসে নামে না ফসল খাওয়ার জন্য। অর্থাৎ এটা দাঁড়ায় থাকলে কাক এমনিতে চলে যায়, কাককে তাড়ানোর জন্য এটা বানানো হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে কাকতাড়ুয়া। বুঝতে পারছো কেন নাম কাকতাড়ুয়া? এটা কিন্তু একটা প্রতীকী অর্থ আছে, একটা মেটাফোর আছে এখানে। বুধাও কাকতাড়ুয়া, এখানে কাক হচ্ছে পাকিস্তানিরা, আর বুধা হচ্ছে মুক্তিযোদ্ধা। তো কাকতাড়ুয়া যেমন ফসলের জমিতে কাক তাড়ায় দেয়, বুধা ঠিক তেমনি মুক্তিযোদ্ধা হয়ে, কাকতাড়ুয়া হয়ে কাকরবি পাকিস্তানিদেরকে বাংলা থেকে তাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে এই গল্পের নামকরণের সার্থকতা, এখানে কাকতাড়ুয়া বুধা নিজে। বুঝছো? প্রতীকী ভাবে এটা বোঝানো হয়েছে আর কি। ওকে, তো এখন বুধা পাগল কিনা, না বুধা পাগল না, বুধা একটু অন্য রকমের টাইপের। তার যখন মনে যেটা চায় তখন সে সেটাই করে, দৌড়ঝাঁপ করে, হাসে খেলে আনন্দ ফুর্তি করে। তার তো আর চিন্তা নাই, তার আসলে কেউ নাই কার জন্য সে মায়াবী হবে, কার জন্য সে সংসার নামক এই বিষয়টাকে ভালোবাসবে, বা এই জীবনের প্রতি আগ্রহ দেখাবে, এমন তো তার আসলে কেউ নাই। তো সে কোথায় খাইলো, কোথায় ঘুমাইলো, কি করলো না করলো, এসব নিয়ে তার আসলে তেমন কোনো টেনশন নেই, সে তার মতো করেই চলে। তো এভাবেই দিন কেটে যাচ্ছিল, যেতেও পারতো,
কিন্তু এক সময় দেশে শুরু হলো মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ শুরু হলে বুধা আস্তে আস্তে মুক্তিযোদ্ধাদের সাথে জড়িয়ে যায়। সে অন্যদের মতো এত সামাজিক, এত স্বাভাবিক না হলেও এটা সে বুঝতে পারে যে আমাদের দেশে যারা এসে আমাদের উপর নিপীড়ন চালাচ্ছে, আমাদের উপরে যারা আইসা হামলা মামলা করতেছে, যারা আমাদের উপর আইসা অত্যাচার করতেছে, আমার ফসলের মাঠ জ্বালাই দিচ্ছে, আমার বাজার ধ্বংস করে দিচ্ছে, নিরীহ মানুষকে হত্যা করতেছে, নারীদেরকে ধর্ষণ করতেছে, অর্থাৎ সার্বিকভাবে আমার উপরে নারকীয় কাণ্ড যারা চালাচ্ছে, তাদের একটা শাস্তি হওয়া উচিত। কারণ তারা আমাদের কেউ না, তারা বহিরাগত, দূর থেকে আসছে। তো তাদেরকে আমরা যেন সাইজ করতে পারি, এরা অন্যায় করতেছে এবং তার একটা বিহিত হওয়া উচিত। বুধা দেখে গ্রামের মানুষগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল মানুষ পাকিস্তানিদের তেল মারে, তোয়াজ করে। তাদের লিডার আহাদ মুন্সি গ্রামে এসে শান্তি কমিটি বানাইছে। সে ওই যে মুরগি টুরগি গরু ছাগল ধরে তাদের ক্যাম্পে চালান করে, এসব সে করে বেড়ায়। রাজাকার রাজা করতো আর কি। আর বেশিরভাগ মানুষ, প্রায় 100-র মধ্যে 97-98 জন, তাদের মধ্যে চাপা ক্ষোভ, কষ্ট, যে পাকিস্তানিদের অত্যাচার অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমরা মানবো না, আমরা এটার বিরুদ্ধে কিছু একটা হলেও করব। বুঝতে পারছো ব্যাপারটা? তো গ্রামের শিক্ষিত ছেলে শাহাবুদ্দিন, যে পড়াশোনা করে, সে এরকম আরো ইয়াং ছেলেপেলেদের নিয়ে একটা টিম তৈরি করে, দেয়ার ফ্রিডম ফাইটার্স, তারা মুক্তিযোদ্ধা। তাদের সাথে একটা সময় বুধা মিশে যায়। বুধার ভিতরে একটা জ্বালা, একটা আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। বুধা চায় এই আগুনে সমস্ত কিছু, যত অন্যায় আছে, যত খারাপি আছে, সমস্ত কিছুকে পুরায়া ছারখার করে দিতে চায়। কথা বুঝতে পারছো? তখন শাহাবুদ্দিনের সাথে বুধার দেখা হয়, কথা হয়। একটা সময় বুধা বলছে, আমাকে তোমার যা বলবে আমি তাই করব। প্রতিশোধের আগুন নিজের মধ্যে যখন জ্বলতে শুরু করে, তখন একটা সময় আমরা দেখি বুধা কেরোসিন দিয়ে আহাদ মুন্সির বাড়িতে আগুন ধরায়, ঘর পুড়ায় দেয়। কারণ সে তো রাজাকার, সে রক্তের সাথে বেইমানি করতেছে, মাটির সাথে সে বিশ্বাসঘাতকতা করতেছে, তার শাস্তি হওয়া উচিত না? কথা বলো না কেন? তো আমরা দেখেছি সে এই কাজগুলো করছে, তাই না বুধা? তো অবশেষে একটা সময় আমরা এটাও দেখেছি যে শাহাবুদ্দিন সহ অন্য যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদের সাথে বুধা হাতে হাত মিলায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। এবং একটা সময় আমরা এটা দেখছি যে গ্রামে পাকিস্তানিরা যখন ব্যাংকার করতেছিল, ব্যাংকার মানে হচ্ছে গর্ত, মাটিতে গর্ত তৈরি করে সেটার মধ্যে বসে বসে যুদ্ধ করে, গ্রামের লোকেদের দিয়ে তারা ওই জায়গায় নিয়ে যুদ্ধ করাবে, গ্রামের লোকেদের দিয়ে তারা যুদ্ধ করাবে, সরি ব্যাংকার ঘোরাবে, আমি সরি। তো পাকিস্তানিরা ধরে ধরে মানুষ কিনে জোর করে ব্যাংকার ঘোরাচ্ছে। এখন শাহাবুদ্দিন সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা প্ল্যান করছে যে আমরা শ্রমিকদের সাথে মিশে যাব, মিশে ওখানে বাংকার করতে যাব। বাংকার খোঁড়ার সময় কাপড়ের তলে কইরা সুন্দর করে লয়ে যাব হলো গ্রেনেড, এবং এটা আমরা মাটির নিচে রেখে আসবো। পরবর্তীতে ওরা বাংকারে থাকবে আর সেটা বিস্ফোরিত হবে, এরপরে তারা মরবে। অর্থাৎ পাকিস্তানিদের উপরে হামলা করার প্ল্যান হিসাবে এটাকে তারা সেট করে। কথা ক্লিয়ার? এভাবে তারা সাকসেসফুলি অপারেশন চালায়। তারপরে আবার পাকিস্তানিদের ক্যাম্পে হামলা করার জন্য, বুধাকে প্যারা রেকি করার জন্য, তুই দেখে আয় কিভাবে কি হামলা করা যায়, বুধা পেয়ারা নিয়ে পাকিস্তানিদের খাওয়ায়। তো পাকিস্তানিরা বুধাকে পেয়ারা সহ দেখে মনে করছে পাগল, তার কাছ থেকে পেয়ারা নিয়ে খাইছে। তো বুধা এসে আবার বলছে, লোহার টুপি কি মানুষের মগজ খায়? তাদের মাথার মধ্যে লোহার টুপি, লোহার টুপি তাদের মগজ খায় ফেলছে, মানে তাদের বুদ্ধি শেষ হয়ে গেছে, ওরা বুঝতে পারে নাই যে এই ছেলে ফ্রিডম ফাইটার, ওই যে আমার বন্ধু রাশেদের মতো আর কি। যাই হোক, এভাবে স্টোরি আগায় যাবে এবং আমরা একটা সময়কে দেখবো যে শাহাবুদ্দিন সহ অন্যরা যারা মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ করছিল, তাদের সাথে হাত মিলায় বুধা একদম কাঁপায় দিছে। বাংকার দিয়ে কি হয় বলেই তো দিছি, বাংকার হলো গর্ত আর কি। আর কি করা মানে হচ্ছে, আহ তুমি কোথাও যদি হামলা করো, কোথাও কোনো অপারেশন করো, সেটাকে আগে থেকে ওই এলাকাটাকে দেখে আসার ধারণা নেওয়া। তুমি কোন দিক দিয়ে এন্ট্রি নিবা, হামলা চালায় কোন দিক দিয়ে বেরিয়ে যাবা, আগে থেকে প্ল্যান করার জন্য ওই জায়গা দেখতে যাওয়া মানে রেকি করা। তো তারা, আমরা দেখলাম একটা সময় সাকসেসফুলি পাকিস্তানদের ক্যাম্পে হামলা চালায়, এবং হামলা চালায় সেখান থেকে সাকসেসফুলি তারা আবার পলায়নও করে। নৌকা নিয়ে তারা দাঁড়ায় ছিল, এবং বুধা যথারীতি হামলা চালায়, মাথার মধ্যে শার্টটা, তার কাপড়টা বাইন্ধা নৌকার উপরে যায় এরকম করে শুয়ে দিছে। তো কাকতাড়ুয়া দেখতে যেমন আর কি, হ্যাঁ, ওইরকম একটা শেপ আসছে, এরকম করে হাত পা ছড়াই দিয়ে বুধা শুয়ে পড়ছে নৌকার উপর। তখন শেষের দিকে লেখা হয়েছে, সেজন্য এক আশ্চর্যবীর কাকতাড়ুয়া রুখে দিচ্ছে শত্রুর গতি, এবং বুকের ভিতরে ধরে রেখেছে মুক্তিযুদ্ধ। কথা ক্লিয়ার কিনা বলো?
তো আমি তোমাদেরকে স্টোরিটা শোনাই দিলাম। এখন আমি যেটা করব, আহ পায়ের তবে কিভাবে জ্ঞান বিস্ফোরিত হয় সব শোনাবো তোমাদের। তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেব। একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পরে এসে তোমাদের প্রশ্নের উত্তর দেব। ব্রেকটা দিব এই জন্য, তোমরা যেন তার মাঝখানে প্রশ্ন রেডি রাখতে পারো। বুঝতে পারছি? ব্রেক দিচ্ছি এই কারণে, তুমি উপন্যাস থেকে যত প্রশ্ন তোমার আছে তুমি সবকিছু কি করবা, তুমি তোমার মাথায় নিয়ে নাও। ভাইয়া এসে তোমার প্রশ্নের অ্যান্সার দেওয়া শুরু করবো ইনশাল্লাহ।
মিউট কর। তোমাদের প্রশ্ন, যতক্ষণ প্রশ্ন ততক্ষণ আমার অ্যান্সার থাকবে ইনশাল্লাহ। শুনতে পাচ্ছ? পায়ের চাপে কিভাবে গ্রেনেড বিস্ফোরিত হয়? ওই আমি মাইন বলতে গিয়ে গ্রেনেড বলছি আর কি, একটু বুঝিয়ে নিলেই তো হয়। মূলত চাপ পড়লে বিস্ফোরিত হয় মাইন, আর গ্রেনেড মূলত হাত বোমা, পুড়ায় মারলে চাপ লাগলে বিস্ফোরিত হয়। হুম। আচ্ছা, এরপরে আসো। আরিবা জিজ্ঞেস করছো, ভাই আপনি কোথা থেকে ক্লাস নিয়েছেন? আমাদের স্টুডিও থেকে, ঢাকা। আচ্ছা, তারপরে হচ্ছে আম, সাদমান বলছো যার ভিতরে গান থাকে সে ভালো মানুষ হয় বলতে কি বুঝাইছে? যার ভিতরে গান থাকে সে ভালো মানুষ হয় বলতে বুঝাইছে এটা, যে শিল্প সাহিত্য বা সঙ্গীত, চিত্রকলা, সুর, এই জিনিসগুলো মানুষকে নিরহংকারী করে। তুমি কোনো কবিকে সন্ত্রাসী করতে দেখবা না, খেয়াল করে দেখো। তুমি কোনো বাউলকে দেখবা না দুর্নীতি করছে। সো শিল্প সাহিত্য সঙ্গীত এই জিনিসগুলো মানুষকে নিরহংকার নির্লোভ করে, ওই অর্থে বুঝাইছে আর কি। সুর মানুষকে একটু জাগতিক যে আকর্ষণ সেখান থেকে কিছুটা দূরে রাখে, এই অর্থে বলছে। বুঝছো? আর কিছু আছে তোমাদের, বলো। প্রশ্ন করো না কেন, এখন তো তোমাদের প্রশ্ন হবে, আমি উত্তর দেব। এটা তো আমার প্রশ্নের পালা। চঞ্চু মানে হচ্ছে ঠোঁট, এই যে ঠোঁট, এটা হচ্ছে চঞ্চু। ও বুঝতে পারো বুকের ভিতরটাই জখম হয়েছে, মানে প্রচন্ড কষ্ট পাইছে। মানুষ ছ্যাঁকা খাইলে, হ্যাঁ, দেখবা খুব কান্নাকাটি করে অনেকে, তোমাদের বড়দের দেখবা। তো বলে আমার বুকের ভিতরটা পুড়ে গেছে, পুড়ে গেছে মানে খুব কষ্ট পাইছে আর কি, জখম হয়েছে। বুধার জায়গায় থাকলে রিফা নিজেকে ধন্য মনে করতো। থ্যাংক ইউ। মধুর পরিচয়টা কোথাও ক্লিয়ারলি পাই নাই, তো তুমি যতটুকু পাইছো আমি ততটুকুই পাইছি। সো তোমার তোমার থেকে আমি বেশি বলতে গেলে তো বানায় বলতে হবে, তাই না? সাদমান। সো ঠিকই আছে। ফোকলা গাল মানে হচ্ছে দাঁত পড়ে গেছে বা দাঁত নষ্ট হয়ে গেছে, দাঁত পোকা খাইছে, এমন হলে তারা ফোকলা দাঁতের হাসি বলে ছোট বাচ্চাদের। ফোকলা গাল মানে বুড়ির ফোকলা গালের কথা বলা হয়েছে আর কি, ভাঙা গাল, দাঁত পড়ে গেছে এমন। বাংকার দিয়ে কি হয়? বাংকার বড় মাটির গর্ত, সেখানে ঢুইকা বইসা থাকে মানুষ নিরাপত্তার জন্য যুদ্ধের সময়। আমি মাটির উপরে দাঁড়ায় আছি, আমাকে গুলি করে শুট করে আমাকে মেরে ফেলা যত সহজ, আমি মাটির গর্তে ঢুকে গেলে ততটা সহজ না। ওই গর্তটাই হচ্ছে বাংকার। আচ্ছা ভাইয়া, এখন ক্লাস 6 এর ছেলে মেয়েরাও কি বলছো ছেঁকা খায় ওয়াজিয়া? হ্যাঁ, খায়। আচ্ছা, বুধার বিভিন্ন নাম নিয়ে আলোচনা করেন। ওগুলো নাম না, এগুলো হচ্ছে তাকে এক একজন আদর করে এক এক নামে ডাকছে। বুঝো না এই কথাটা? কেউ ছন্নছাড়া বলছে, কেউ সোনা বাবা বা বাছাধন এরকম বলছে, আদর করে বলা। নোলক বুয়া কি তার নাম না? নোলক বুয়া একটা মহিলার নাম, যে মুড়ি ভাজে। মায়ের নেওটা মানে কি? মায়ের নেওটা মানে যে মাকে খুব পছন্দ করে। যেসব ছেলে মেয়েরা, দেখবা মেয়েরা বাবাকে পছন্দ করে, এই জন্য মেয়েদেরকে বলা হয় বাবা নেওটা। বাবাকে খুব পছন্দ করে, দেখবা জিজ্ঞেস করলে কে বেশি ভালোবাসে, বাবা। তো মায়ের নেওটা মানে হচ্ছে যে মাকে প্রচন্ড ভালোবাসে, এমন হলে তারে বলা হয় মায়ের নেওটা। বুঝেছো না বুঝো নাই? ওকে। আচ্ছা, তারপরে আসো। এরপরের প্রশ্নগুলো, আমি কি তোমাদের সামনে তোমাদেরকে নিয়ে দেখিয়ে দেখিয়ে আমি চা খেতে পারি? এরপরে হচ্ছে বাংকার কি? লামিয়া অনেকবার বলছি বাংকার কি, কানে সমস্যা? বুকের ভিতরে রঙের ভাগস আছে বলতে কি বোঝায়? বিভিন্ন চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা, এটা বুকের ভিতরে রঙের ভাগস, এগুলো মেটাফোর। বাংকারকে কবর বলা হয়েছে কেন? কারণ ওখানেই তো মাইন বিস্ফোরিত হয়ে পাকিস্তানিরা মরছে বা মরবে, ওটাই তাদের কবর হবে, এই জন্য বলা হয়েছে বাংকারটাই তাদের কবর। চাচি আর বুধার কি হইলো? বুঝি নাই, ক্লিয়ার করে করো প্রশ্নটা। কেক শেলের মতো গুটিয়ে শুয়ে থাকে মানে কি? কুকুরকে বা শিয়ালকে, শিয়াল তো দেখো নাই, কুকুর দেখবা শীতের সময় খড়ের গাদার উপর একদম হাত পা এরকম করে গুটিসুটি মেরে শুয়ে থাকে, ওরকম শিয়াল এরকম শুয়ে থাকে, ওই অর্থে বুঝাইছি আর কি। আর কিছু?
বাঙ্কারকে কেন কবর বলা হয়েছে, উত্তর পাইছো? লেফট হ্যান্ড, উপায় নাই, আমার ডান হাতে যদি দরকার হয় লিখতে হবে, এর জন্য আমি ডান হাত দিয়ে রেডি আছি। এসব জ্ঞান দিও না, সব জায়গায় ধর্মের জ্ঞান দিও না, তোমাদের থেকে আলহামদুলিল্লাহ ধর্ম একটু বেশি জানি। ঠিক আছে, ধর্ম সব জায়গায় টেনে নিয়ে এসো না, আমি বিপদে আছি তাই। দাঁড়ায় প্রস্রাব করা জায়েজ আছে, জানো এটা? কখন? যদি এমন হয় তুমি বসে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটায় কাপড় নষ্ট হয়ে যাবে, তখন গোসল ফরজ হয়ে যাবে। ওই অবস্থায় দাঁড়ায় তুমি প্রস্রাব করতে পারবা, জায়েজ আছে। যুদ্ধের ময়দানে দাঁড়ায়া বাম হাতে ডান হাতে যে কোনো ভাবে পানি খেতে পারবা, জায়েজ আছে। ইমার্জেন্সির বিষয়গুলো নিয়ে বলছি আর কি। যাই হোক, বাম হাতে খাওয়া খুব উত্তম কাজ সেটা বলছি না, বাট আমি যেহেতু তোমাকে পড়াচ্ছি, আমার ডান হাতে কলম, so আমি বাম হাতে চা খাচ্ছি। বুঝা গেছে কথা? সো এভাবে সব জায়গায় জ্ঞান দিয়ে আমাকে রাগায় ফেলবা না। ওকে? তোমার যত বয়স তার থেকে বহু আগে থেকে মিলাদ কিয়াম এগুলো আমি করতে পারি, মিলাদ টিলাদ পড়তে পারি, আমি এগুলো করি। আচ্ছা, আকন্দ, ধতুরা এগুলো কি ধরনের গাছ? এগুলো গাছ। ধতুরা ফুল হয়, আকন্দ এটার মধ্যে কোনো কষ আছে, ঔষধি গাছ এগুলো, না দেখলে বুঝবা না। লেবু চা খাচ্ছেন না, এটা মধু চা। চাচি আর বুধার মধ্যে কি ঝগড়া হয়ে নাকি সেটা, হ্যাঁ, চাচি একটু খোঁচা মেরে বোধাকে কথা বলছিল, এরপরে সে ওখানে আর যায় নাই। খ্যাংরা কাঠি মানে শুকায় গেছে অনেক। কুদ্দুসকে, এটা ক্যারেক্টার। তারপরে, যতক্ষণ প্রশ্ন আমি ততক্ষণ থাকবো, দেখি আমরা কতক্ষণ রাখতে পারো। তারপরে, নাই প্রশ্ন? নাই? লাল চোখের কথা ভাবতে ভাবতে ও একদিন বাড়ি থেকে বেরিয়ে আসে, হ্যাঁ, দুঃখের চোখ, কষ্টের চোখ। বুধার ভিতর অনেক কষ্ট না, জ্বালা না, আগুন না, সেটা ভাবতে ভাবতে অনেক সময় তার চোখ লাল হয়ে আসে। ওটা ভাবতে এক সময় সে বাড়ি থেকে বের হয়ে গেছে। সাদ, মডেল টেস্ট দিয়ে আসলাম, শুভকামনা। মেশিন গান কি? এক ধরনের বন্দুক, বড় বন্দুক, একগুলো ফায়ার একসাথে করা যায়, এগুলোকে মেশিন গান বলে। গান মানে বন্দুক, মেশিন গান মানে মেশিন বন্দুক আর কি। তুমি এটা হাতে বারবার ট্রিগার চেপে আর ঠাস ঠাস করতে হবে না। তুমি পিস্তলে বা রাইফেলে যখন তুমি শুট করো, সময় লাগে। আমি এখন কেমনে বুঝাবো, আমার হাতে তো পিস্তল নাই, আমি কেমনে বুঝাবো? পিস্তলে শুট করার সময় কিছু ফর্মালিটিস আছে। তোমাকে টান দিয়ে আগে গুলিটা উপর দিকে লোড করতে হয়, তারপর তুমি ট্রিগার চাপবা। তো সময় লাগে, একটা শুট করার পরে আবার একটা শুটের জন্য রেডি করে তারপরে করা লাগে। AK-47ও তাই, কিছু ফর্মালিটিস আছে, পিস্তলের মতো না কিন্তু আছে। কিন্তু অটো রাইফেল যেগুলো, সেগুলো টানাটানির দরকার হয়, তুমি খালি বারবার ট্রিগার চাপবা, ফায়ার হবে। মেশিন গান আরো বেশি, বড় পাইপ দিয়ে অনেকগুলো ফায়ার একসাথে বের হয়ে যাবে। জেমস বন্ডে দেখো না, ওরকম আর কি। আচ্ছা, তারপরে বলো। ফজু মেকি বুঝতে পেরেছিল যে বোধহয় বাংকারে মাইন পুঁতে দিয়ে এসেছে, না? উপন্যাস কিভাবে 7 শব্দের হয়, এগুলো প্রচলিত ধারণার বাইরে। পৃথিবীতে তোমাদেরকে মনে হয় ভাইয়া, নাকি কোন ক্লাসে একটা ছোট গল্প শোনাইছিলাম না, পৃথিবীর সংক্ষিপ্ততম ছোট গল্প, তোমাদের ক্লাসে আলোচনা করেছি না অন্য ক্লাসে করেছি আমার মনে নাই, তবে করেছি, যে বেবি শুজ ফর সেল, নেভার আউট, এরকম। বাচ্চাদের জন্য জুতো, বিক্রির জন্য এনেছি, কখনোই ব্যবহার হয়নি। এটা পৃথিবীর সব থেকে ছোট গল্প, সংক্ষিপ্ততম গল্পের একটা। তো এই 5-6টা বা 7টা কথার মধ্যে একটা গল্প লুকায়িত আছে, উপন্যাস না। মানে কোন একটা কাপল বাবা মা হতে যাচ্ছিল, তাদের ওই ভদ্র মহিলার পেটে সন্তান আসছিল, সেই সন্তানটা মারা গেছে পেটেই, মিসক্যারেজ হয়ে সে আর পৃথিবীতে আসেনি। তার জন্য কেনা হয়েছিল জুতা, সেই জুতাটা আর ব্যবহার করা হয়নি, পরে সেটা বিক্রি করে দেওয়ার জন্য নেওয়া হয়েছে।
26 করে। বুঝছো? এই জন্য বেবি শোজ সেল নেভার ওন, এরকম একটা গল্প আছে। আরেকটা গল্প আছে যে পৃথিবীর শেষ মানুষ ঘরে বসে আছেন, ঠিক ওই সময় তার ঘরের দরজায় একটা টোকা পড়লো। তো উনি যদি শেষ মানুষ হয়ে থাকেন, ঘরের দরজায় টোকা দিল কে? কোনো ভূত? অথবা আজরাইল তারা জান নিয়ে নিতে আসছে, তাই না? সো এটা একটা স্টোরি। আচ্ছা, তারপরে খেয়াল করো আর কি, শান্তি কমিটি তৈরি করেছে কি আহাদ মুন্সি? শান্তি কমিটি তৈরি করার কারণ কি? রাজাকারেরা বা আলবদররা তখন পাকিস্তানিদের সাহায্য করার জন্য সাহায্যের নামে এক ধরনের বাহিনী তৈরি করছিল, এই দেশের বেইমানরা, এরাই তো রাজাকার। তো এই বাহিনীগুলো তৈরি করেছিল তারা ভালো নাম দিয়া, বলছিল শান্তি কমিটি, আলবদর কমিটি, আল শামস। ওরা বলছিল এটা আমরা ইসলাম রক্ষা করি, শান্তি রক্ষা করি। এরাই মূলত মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে। মুক্তিযোদ্ধাদের ঠিকানা বলে দিত পাকিস্তানিদের কাছে, মানুষের বাড়িতে, কার বাড়িতে সুন্দর মেয়ে আছে, বউ আছে, তাদেরকে দেখাই দিত, সাপ্লাই দিত পাকিস্তানিদের ক্যাম্পে। মানুষের বাড়ি থেকে গরু, ছাগল, মুরগি, খাসি এসব নিয়ে নিয়ে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে দিত। পাকিস্তানিদের সাথে হাতে হাত মিলায়া আইসা লুটপাট করত। তো নামে শান্তি কমিটি, আসলে কামে অশান্তি কমিটি। ফুঁসতে ফুঁসতে মানে কি, রাগে ক্ষোভে আর কি। শানকি ভরা মানে, শানকি হচ্ছে একটা প্লেট, খাবারের প্লেট। মাটির প্লেট গুলোকে শানকি বলা হয়। শানকি ভরা ভাত মুড়ি মানুষ খায়। কুন্তি বোধাকে কি হিসেবে দেখতো? ভাই, ভাই হিসেবে। ফুজু মিয়া কি মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী? হ্যাঁ। এরপরে হচ্ছে, ভাই এই উপন্যাসের নায়িকাকে? কুন্তি না ফুলকলি? কেউ নায়িকা নাই। এখনো নায়ক নায়িকা খুঁজো না, সব জায়গায় নায়ক নায়িকা খুঁজতে হয় না। এরপরে আর কিছু আর তো পাচ্ছি না। এটা কি লেখছো? মিঠুর ভূমিকা কি উপন্যাসে? তেমন কিছু না। সাইড ক্যারেক্টার। বুধার 4 ভাই বোন কলেরায় মারা যায়, এর মধ্যে কতজন ছেলে আর কতজন মেয়ে? এটা আমার মনে নেই, খুঁজে পড়ে নাও। এগুলোও কি আমরা ইনফো মনে রেখে ঘুরে বেড়াই? হুজাইফা। মধু কি মিঠুর ভাই? তেমনটাই তো মনে হচ্ছে আমার। এরকম কে কার ভাই, ভাই কয়টা বোন কয়টা, এই প্রশ্ন আমারে করো কেন? এটা তো বই খুঁজলে, তুমি কোন লাইনটা বুঝো নাই, কোন লাইনের কি অর্থ মিন করছে, কি বলে কি বুঝাইছে, এটা আমার কাছ থেকে জেনে নাও। আমার সংখ্যা গুনার কাজ কেন দিচ্ছ? তারপরে আখড়ার গান মানে কি? আখড়া মানে হচ্ছে আড্ডাখানা, বাউল গান যেখানে একসাথে হয়, অনেক বাউল তার শিশু টিস্যু নিয়ে বসে গান টান গায়, এটা আখড়া। আমরা যেমন আড্ডা দিই না, আড্ডাখানা, ওরকম বাউলদের আড্ডাখানা মানে আখড়া, ওখানে গান হয়। আচ্ছা, তারপরে বলো আর কি। প্রশ্ন না থাকলে বলবা প্রশ্ন নাই। আমি তো বলছি তোমার প্রশ্ন যতক্ষণ আছে আমি ততক্ষণ থাকবো। গগন বিদারী অর্থ কি? গগন বিদারী মানে হচ্ছে আকাশ কাঁপায় ফেলা। মনে করো কি কোনো মানুষ দুঃখ পাইছে, কষ্ট পাইছে, সে এমন ভাবে চিল্লাচ্ছে, এমন ভাবে চিৎকার করে সে কাঁদতেছে, এত বেশি তার কষ্ট, এত বেশি তার বেদনা, এরা যেন আকাশকে 2 ভাগ করে ফেলতেছে, গগনকে যেন বিদীর্ণ করে ফেলছে, আকাশকে যেন চুরমার করে ফেলছে, এমন হলে তারে বলা হয় গগন বিদারী। বুঝেছো? নোলক বয়, নোলক কি অর্থে আসছে আলাদা না, আলাদা কোনো অর্থ নাই, নোলক বয় একটা মানুষের নাম। কাকেরা ভাত খেলে শহীদের মায়ের বুক জোড়ায় বলতে কি বোঝানো হয়েছে? এটা অনেক বড় লেভেলের মেটাফোর, এটাকে অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। তো একটা স্পেসিফিক ব্যাখ্যা এখানে দেওয়ার আসলে সুযোগ নাই। বুঝতে পারছো? অনেক সময় ধরো সন্তানকে খাওয়াইতে পারতেছি না, আমি পশু পাখিকে খাওয়াই আনন্দ পাচ্ছি, এটাও হতে পারে। অনেক নিঃসন্তান মানুষ দেখবা প্রচুর পরিমাণে পশু পাখি প্রেমী হয়, ওগুলাকে সে সন্তানের মতো করে দেখে। তো এটা অনেক লেভেলের মেটাফোর হয়। আলীকে মুক্তিযোদ্ধা। বুধা কি পরে মারা যায়? না, বুধা মারা যায় না, এমন কিছু এখানে বলা নাই। তারপরে বুধার ভাই বোন কয়টা?
দুইটা দুইটা মনে হয়। আমি তোমাদের বলছিলাম যে আমাকে সংখ্যা গুণার প্রশ্নগুলো করবে না, এত নির্লজ্জ কেন তোমরা? অর্থ বুঝো না, সংখ্যা কি আমি গুনি? এটা আমাদের গোনা উচিত। তুমি এটা পড়লেই পারো। হাওয়াই বাজি মানে কি? হাওয়াই বাজি মানে হচ্ছে এমন বাজি যেটা ওই যে বাতাসের বেগে ধুম করে ফুটে যায়, এটা হাওয়াই বাজি। শাহাবুদ্দিন কি কাল্পনিক চরিত্র? সবই কাল্পনিক চরিত্র। উপন্যাস কাল্পনিকই হয়। তারপরে বুধার প্রধান চরিত্র তালহা, এটা আবার কি ধরনের কথা? বুধার প্রধান চরিত্র মানে কি? এই উপন্যাসের প্রধান চরিত্র বুধা। গুগু দেখেছো কিন্তু ভাত দেখোনি। অর্থাৎ তুমি আমাকে খুব সহজ মনে করছো, কিন্তু আমি অনেক সহজ না। খবর আছে। আচ্ছা, তারপরে প্রাণহীন দৃষ্টি মানে কি? এমন দৃষ্টি যেটা ফোকাস করে না, কোন রকমে তাকিয়ে থাকা, চোখের ঔজ্জ্বল্য নাই। ওকে, তারপরে হাওয়াই বাজি তো বলছি, এমন বাজি যেটা তোমার বাতাসে গিয়ে ফুটে ফাটে, এমন বাজিকে হাওয়াই বাজি বলে। তারপরে কোশ্চেন নাই, রিজু, ঠিক আছে তুমি কোশ্চেন করো না, না থাকলে করবা কেন? তারপর বেয়োনেট বলতে, বেয়োনেট মানে হচ্ছে বন্দুক, দেখছো তো? বন্দুকের আগায়, আর্মিদের যে বন্দুকটা আর কি, পুলিশের বন্দুক না, আর্মিদের যে বন্দুকটা আছে ওটার আগায় একটা এরকম এই সাইজের একটা ছুরি আছে। আমাদের নেল কাটারের ভিতরে এরকম একটা ছুরি থাকে না, টান দিলে বের হয়। ওটাতে নখের ভিতরের ময়লা পরিষ্কার করতে হয়, তাই না? তো বেয়োনেট মানে হচ্ছে বন্দুকের আগায় এই সাইজের, আমি আবারও দেখাচ্ছি, ছোট্ট একটা ছুরি আছে, টান দিলে এটা বের হয়ে আসে, ওটা বেয়োনেট। এটা দিয়ে খোঁচায়। নিয়ম হলো, যুদ্ধ করতে করতে মনে করো তোমার গুলি শেষ, তো কি করবা? এবার বেয়োনেট দিয়ে যুদ্ধ করবা। লোহার টুপি মানুষের মগজ খায়, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে পাকিস্তানিরা মাথায় লোহার টুপি পরে, তাদের বুদ্ধি টুদ্ধি সব গেছে। বুধা মুক্তিযোদ্ধাদের লোক, সে পেয়ারার ছুতা দিয়ে আসলে দেখতে গেছে এরিয়াটা, এটা ওরা বুঝতে পারে নাই। ওরা তার কাছ থেকে পেয়ারা নিয়ে খাইছে, তার সাথে খেলছে, তারে দাঁড় করে রাখছে এক পায়ে, এসব করছে আর কি। তারা বুঝে নাই যে এটা আসলে মুক্তিযোদ্ধা। তারা যে বোকামি করছে এটাকে বোঝানোর জন্য বোধহয় এই কথাটা বলছে। বুধার প্রধান চরিত্রের বৈশিষ্ট্য সাহস, সাহস, অবশ্যই সাহস। কিম্বুত কিমাকার মানে দেখতে অদ্ভুত, খুবই অদ্ভুত হলে কিম্বুত কিমাকার বলে। রেকি মানে হচ্ছে আগে থেকে দেখে আসা কোনো কিছু। তুমি কোথাও একটা হামলা করবে, আগে থেকে দেখে আসছো, এটাই রেকি। মেশিন গান কোথাও ফিট করতে হয়, হ্যাঁ, এটার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের উপরে ফিট করে তারপরে ফায়ার করতে হয়। এরপরে জুজুর ভয় মানে কি? জুজুর ভয় মানে হচ্ছে অহেতুক বিভিন্ন কিছু দিয়ে মানুষকে ভয় দেখানো। যেমন ধরো আমরা অনেক সময় এটা একটা বাগধারার মতো, যে আমাকে জুজুর ভয় দেখিও না। জুজুর ভয় মানে হচ্ছে ধরো যা সত্য নয়, যা বাস্তব নয়, এমন কোনো ভয় দেখে আমাকে কুপকাত করার চেষ্টা করো না। তারপর কি গগন বিদারী বলতে বলেছি তো, এই প্রশ্ন অনেক আমাকে বিরক্ত করতেছে কেন? এটা 2-3 মিনিট নিয়ে বুঝাইছি না, লম্বা করে বুঝাইছি। গগন মানে আকাশ, বিদীর্ণ করে মানে আকাশকে দুই ভাগ করে ফেলা। গগন বিদারী মানে যে আকাশকে দুই ভাগ করে ফেলে, অর্থাৎ খুব কষ্টে তুমি চিৎকার দিছো যেন আকাশটা কেঁপে উঠছে, এমন হলে তারা গগন বিদারী বলে। আহাদ মুন্সির বাড়িতে ঘর কয়টি? আদিবা, তোর মাথায় চুল কয়টা? বলতে পারলে আমি এই প্রশ্নের উত্তর দেব, আর গুণে বলতে না পারলে ক্লাস থেকে বেরিয়ে যা। তোমাদের আর কোনো প্রশ্ন নাই? বাদ। কারণ আউল ফল প্রশ্ন, ছাগল মার্কা প্রশ্ন হচ্ছে বুধার ফ্যামিলি কি বড় লোক ছিল, তারপরে আহাদ মুন্সির বাড়িতে ঘর কয়টা, এসব প্রশ্নের উত্তর দিব আমি? এজন্য দাঁড়াইছি এখানে কষ্ট করে? ছাগলামি করো। দেখো, গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ ও টিকা এখানে আমরা দিয়ে দিছি, অনেক প্রশ্ন তুমি পাবা। ওকে, তোমার অনেক প্রশ্নের অ্যান্সার তুমি এখানে পেয়ে যাবা। দেন আমরা চলো তোমাদের জন্য যা রাখছি সেকেন্ড পেপারে সেটা নিয়ে কথা বলি। কাম টু দ্য পয়েন্ট।
আচ্ছা, আমরা একটা সৃজনশীল নিয়ে আলোচনা করি। চন্দ্রপুর গ্রামে সেদিন ভীষণ যুদ্ধ হচ্ছিল। দুপক্ষ প্রচন্ড গোলাগুলি চলছে। পাক বাহিনী সেদিন ছিল সুবিধাজনক অবস্থায়, ফলে বাংকারে থাকা মুক্তিযোদ্ধাদের পিছু হটা ছাড়া উপায় ছিল না। কিন্তু কেউ একজন ব্যাকআপ না দিলে অন্যদের পক্ষে নিরাপদে সরে যাওয়া সম্ভব ছিল না। তখন নির্ভয়ে গেল সবার ছোট কিশোর মুক্তিযোদ্ধা আবু সালেক। তার ছোট্ট কাঁধে তুলে নিল বিশাল এক দায়িত্ব। ক্রমাগত গুলি করতে লাগলো পাক বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে, আর সেই অবসরে নিরাপদে আশ্রয় সরে গেল অন্য মুক্তিযোদ্ধারা। উদ্দীপকের আবু সালেকের সাথে কাকতাড় উপন্যাসের বুধা চরিত্রের অভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকটি কাকতাড় উপন্যাসের সামগ্রিকতা চিত্রণে অক্ষম, মন্তব্য বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে আবু সালেক মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে ছোট, কিন্তু আবু সালেক সব থেকে সাহসী, রাইট? তো আবু সালেক সব থেকে ছোট কিন্তু সব থেকে সাহসী। তো বুধাও তো তার টিমের সব থেকে ছোট কিন্তু সব থেকে সাহসী। কারণ বুধাই গিয়ে বাংকারে মাইন রেখে আসে, সেই গিয়ে হামলা করে দৌড় দিয়ে আসে, নৌকায় উঠে পড়ে। সো বুধা চরিত্রের অভিন্ন বৈশিষ্ট্য, মানে যেমনটা আবু সালেক তেমনটাই বুধা। সো কথা ঠিক। উদ্দীপকটা কাকতাড় উপন্যাসের সামগ্রিকতা চিত্রায়নে অক্ষম, ঠিকই তো আছে। কারণ এখানে কেবল একটা যুদ্ধচিত্র আছে, শুধু যুদ্ধের কথা আছে। আর উপন্যাসে শুধু যুদ্ধ না, ওখানে সমাজ চিত্র আছে, প্লটের কথা আছে, বুধার পরিবারের কথা আছে, তাই না? বুধার রাগ ক্ষোভ, তার লাইফ, অনেক কথা আছে। উপন্যাসে অনেক কিছু দেখানো হয়েছে, তার মধ্যে একটা যুদ্ধ। আর এখানে শুধু যুদ্ধ। তো ঠিকই আছে। আচ্ছা, তারপরে এখন আসো, আমরা কথা বলবো। আমরা তিনজনে একজনের ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছি, তোমাদের একটাই পোল আছে আজকে, পোলটা অ্যাটেন্ড করো তো। গণকবর মানে কি? অনেক মানুষকে একসাথে কবর দিয়ে ফেলা, এটার নাম গণকবর। মনে করো 40 জন মানুষকে একটা কবরে পুঁতে ফেলা। প্রচুর মানুষকে এক কবরে যদি দাফন করে ফেলা হয়, পুঁতে ফেলা হয়, তখন সেটাকে গণকবর বলে। ডান, শেষ। আমরা তিনজনে একজন উক্তিতে প্রকাশ পেয়েছে, পোল ক্লোজ। ঐক্যবোধ, তিনজন মিলে একজন হয়ে যাওয়াটা অবশ্যই ঐক্য। তিনজন মিলে একজন হয়ে যাওয়াটা অবশ্যই ঐক্য। অনুচ্ছেদ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, আমরা কৌশলগুলো শিখবো। আমি প্রতিটাকে ধরে আলাদা আলাদা করে যাব। আগে অনুচ্ছেদ নিয়ে কথা বলবো, তারপরে সারাংশ সারমর্ম নিয়ে বলবো, তারপরে ভাব সম্প্রসারণ নিয়ে বলবো। একটার মধ্যে আরেকটা ঢুকাই দিও না প্লিজ। যখন অনুচ্ছেদ নিয়ে কথা বলছি তখন সারাংশ নিয়ে প্রশ্ন করো না, যখন সারাংশ নিয়ে কথা বলছি তখন ভাব সম্প্রসারণ নিয়ে প্রশ্ন করো না, ঠিক আছে? আসো, অনুচ্ছেদ। কত পেজ লিখবো, এটা প্রথম প্রশ্ন। সর্বোচ্চ 1.5 পেজ বা 2 পেজের বেশি লেখাটা অন্যায়, মহা অন্যায়। এবং ভাঙা যাবে না। অনুচ্ছেদ মানে একটা প্যারা, ভাঙতে পারবা না, এক প্যারাটা নিয়ে যাবা, ঠিক আছে? এটা 1.5 পেজ আমি স্ট্যান্ডার্ড মনে করি, তুমি 2 পেজ সর্বোচ্চ লিখতে পারো। এখানে অনুচ্ছেদের অনেকগুলো কলা কৌশল দেখো, আমরা খুব সুন্দর করে বুঝাইছি কিভাবে তুমি একটা অনুচ্ছেদকে লিখতে পারো, খুব সুন্দর করে বলছি। এবার বৈশাখী মেলার একটা নমুনা অনুচ্ছেদ তোমাদের এখানে দিয়ে দিছি, বুঝছো? তো অনুচ্ছেদ সাধারণত কোনো টপিক নির্ভর হয়, সংজ্ঞা নির্ভর হয়। কোন একটা টপিককে নিয়ে তুমি যখন আলোচনা করবে। আচ্ছা, অ্যান্সার 2 নম্বর ছিল না, এটার অ্যান্সার হবে ডি। ডি সবার লাস্টেরটা হবে পোলটা। তো ইংলিশে যেটাকে প্যারাগ্রাফ বলে,
ইংরেজিতে যেটা প্যারাগ্রাফ, বাংলায় সেটা অনুচ্ছেদ, বুঝছো? সো ইংলিশের প্যারাগ্রাফ, এটাই হচ্ছে বাংলায় অনুচ্ছেদ। তো তুমি যখন ইংরেজিতে অনুচ্ছেদ প্যারাগ্রাফ লিখো তখন কি তুমি পেজ ভাঙো? ভাঙো না তো। তো বাংলায় ভাঙবা কেন? প্রথমত তুমি এটার ডেফিনেশনটা ক্লিয়ার করবা, এরপর এটা নিয়ে আলোচনা করবা। এটা ডিভাইডেশন থাকলে, শ্রেণী বিভাগ থাকলে, ক্লাসিফিকেশন থাকলে বলবা, এইভাবে গিয়ে গিয়ে আস্তে আস্তে একটা সময় শেষ করবা। এটা হচ্ছে অনুচ্ছেদ লেখার সিস্টেম। সর্বোচ্চ 2 পেজের বেশি না। এবার অনুচ্ছেদ থেকে প্রশ্ন করো। অনুচ্ছেদ থেকে প্রশ্ন করো। তোমাদের জন্য সময় দিলাম, অনুচ্ছেদ থেকে কোশ্চেন করতে থাকো। সাদ বলছে 1.5 পেজ লিখে টিচার মার্ক দেয় না। কে মার্ক দিল কে না দিল এসব নিয়ে আমাকে জিজ্ঞেস করো না। টিচারকে বললো যে আপনি লিখে দেখান তো ভালো অনুচ্ছেদ কয় পেজে হয়। ঠিক আছে? এটা 2 পেজের বেশি কখন, 1.5 থেকে 2 পেজ বলেছে, এর বেশি না। একটা প্যারাগ্রাফ এর থেকে বেশি লিখতে হয় না। উম অনুচ্ছেদে কি সংজ্ঞা দিতে হবে? ওই বিষয়টা কি, বৈশাখী মেলা কি, তুমি জিনিসটাকে একটু বলবা না? ওটাই হচ্ছে ব্যাপারটা আর কি। হ্যাঁ, সংজ্ঞা মানে যে একদম তুমি বিজ্ঞানের টার্মের মতো সংজ্ঞা দিচ্ছ এমন না। ওই ব্যাপারটা সম্পর্কে একটা ধারণা দিবা। অনুচ্ছেদে উক্তি লেখা যাবে কিনা, না, না লেখাই ভালো। কারণ ন্যারেশন ওখানে নেওয়া যাবে না, ডিরেক্ট ন্যারেশন। শুধু বইয়ের গুলো পড়লেই হবে না, বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো ঘেটে ঘেটে পড়বা। মিনিমাম 5 থেকে 6 বছরের বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা। স্পেসিফিক পয়েন্ট দেওয়া দরকার, কোনো পয়েন্ট নাই অনুচ্ছেদে, কোনো পয়েন্ট নাই। অনুচ্ছেদে পয়েন্ট নাই। একটা প্যারা হবে লম্বা। এটা 1.5 পেজ 2 পেজ 10 পেজ লেখো, এক প্যারা যাবে, নো পয়েন্ট। কনক্লুশনে কেমন হতে হবে, কনক্লুশন তো আলাদা করবা না, ওই কথাটার একটা শেষ দিয়ে দিবা আর কি। ওই প্যারার ভিতরেই হবে যা হবে। অনুচ্ছেদে সর্বনিম্ন কটি শব্দ বা বাক্য থাকা জরুরি, ম্যাটার করে তুমি কিসের উপর লিখতেছো তার উপর। তো তোমাদের জন্য বলছি সোজা কথা, সাইজ তো বলেই দিছি, এখন তুমি শব্দ গুনে নাও। ইংলিশে যেমনটা, কি বলছো, প্যারাগ্রাফ 1.5 থেকে 2 পেজের মধ্যে, হ্যাঁ ওইরকম। এন্ডিং কেমন দিলে ভালো হয়, কোনো প্রশ্ন না পাইলে এরকম আর কি, যা খুশি প্রশ্ন করো। একজন টিচারের সময়ের দাম আছে না? মানে যা খুশি প্রশ্ন তুমি আমাকে করতে পারো কি? এই রাইট কি তোমাকে আমি দিছি? এন্ডিং কেমন হলে ভালো হয় মানে এটা কেমন কথা? তুমি কি 10টা অনুচ্ছেদের রিডিং পড়ছো? পড়ে দেখো এন্ডিং কেমন হয়েছে। কিরকম স্টার্টিং হওয়া উচিত, কিরকম এন্ডিং হওয়া উচিত। দেখো শুরুর দিকে ওই বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিবা। শুরুর দিকে ফর এক্সাম্পল, ধরো তুমি অনুচ্ছেদ লিখতেছো, এখন তো বৈশাখী মেলা বলছে, ধরো তুমি লিখতেছো শীতের সকাল। তো শীতের সকাল সম্পর্কে প্রথম দিকে ধারণা দিবা। প্রথমে তুমি কেমনে ধারণা দিবা, তুমি বলবা যে কি শীতের সকাল প্রচন্ড রৌদ্রোজ্জ্বল হয়, এটা বলবা। ধারণা দেওয়া মানে কি, ওই বিষয়টাকে সংক্ষেপে নেরেট করা। তুমি এটা বলতে পারো যে কি শীতের সকাল সাধারণত কুয়াশাচ্ছন্ন হয় এবং মানুষ ওই সময়টায় সাধারণত বিছানা ছেড়ে উঠতে চায় না। এভাবে দিয়ে শুরু করতে পারো। শীতের সকালের পরিবেশ, প্রকৃতি কেমন থাকে, মানুষজন কেমন, পশু পাখিদের অবস্থা কেমন, একটা 3-4 লাইন একটা ধারণা দিবা শীতের সকাল বিষয়টা কি। তুমি এটাকে ডিফাইন করতেছো না, তবে বিষয়টাকে তুমি ডিসক্রাইব করতেছো। আর শেষের দিকে যায় বলবা পুরা বিবরণ টিবরণ দিয়ে যে এভাবেই একটি শীতের সকাল সাধারণত আমাদেরকে খুব ভালো কিছু সময় উপহার দেওয়ার পাশাপাশি গরিবের কষ্ট আমাদের দেখার সুযোগ করে দেয়, বলে শেষ। এই না? তো তুমি বই পড়বা না, 1 লাইন মাস্টার পাইলে তার কলিজা খায় ফেলার চেষ্টা করবা। ইটস নট ফেয়ার ম্যান। কোটেশন দিবা না, কোটেশন দিবা না, কোটেশন দিবা না। তারপরে অনুচ্ছেদ হেডিং এর নিচে দাগ দেওয়া যাবে? যাবে। পেজ বলতে কি একটা পেজের 2 সাইড নাকি শুধু একটা সাইড, কোনটা বুঝবো? এই ছেলে কি, এই কি মাথায় বুদ্ধিতে সমস্যা আছে? একটা পেজের এক সাইডকে একটা পেজ বলে, একটা কাগজের এক সাইডকে একটা পেজ বলে, দুপাশকে একটা পাতা বলে। বা একটা অনুচ্ছেদে কি স্পেসিফিক ইনফরমেশন দিলে ভালো হবে? আর আননোন কোনো টপিকস এর সাথে আসলে কিভাবে লিখবো? প্রশ্ন ক্লিয়ার না। স্পেসিফিক ইনফরমেশন বলতে তুমি কি বুঝাও? কোটেশন দিবা না বললাম তো লামিয়া, নো কোটেশন। কোটেশন হবে না।
অনুচ্ছেদে এবং ভাব সম্প্রসারণে কোটেশন দিতে হয় না। কারণ ভাব সম্প্রসারণ একটা তুমি বিস্তারিত বলছো, সো কোনো কথাকে বা কোনো টার্মকে তুমি ব্যাখ্যা করছো, তো ব্যাখ্যা করার জন্য সাধারণত কোটেশন নিতে হয় না। তুমি অন্য আরেকজনের কথা নিতে পারো, সেটা তোমার ভাষায় তুমি নিয়ে নাও, তোমার ভাষায় তুমি ব্যাখ্যা করে ফেলো আরেকজনের কথাটাকে, তার কথাকে হুবহু কোট করবা না। ভালো নম্বর পাওয়ার জন্য শুধু বই পড়লেই হবে না, শুধু বই পড়লে হবে না, বাইরে থেকে পড়বা, আইডিয়া বেশি রাখবো। হতে পারে তোমার বই থেকে কমন আসবে, বাট যার লেখার মান যত ভালো তার মার্কস তত ভালো। লেখার মান কম পড়লে ভালো হয় না, বেশি পড়লে ভালো হয়? বেশি পড়লে ভালো হয়। শেষ? আছে কোশ্চেন অনুচ্ছেদ থেকে? আচ্ছা, এরপরে আসো সারাংশ সারমর্ম। তুমি কোনটা অ্যান্সার করবা? আমি নিজে পার্সোনালি সব সময় আমি সারমর্ম তোমাকে প্রেফার করি। এখন সারাংশ সারমর্ম আসলে কি? ভাব সম্প্রসারণের বিপরীত একটা বড় জিনিসকে ছোট করা হয়, হ্যাঁ? বড় জিনিসকে কি করা হয়? ছোট করা হয়। প্রতিবন্ধীর মতো প্রশ্ন করো না যে ভাইয়া ছোট লেখলে কি নাম্বার দিবে, তাহলে আমি ধরে নেবো তুমি বুদ্ধি প্রতিবন্ধী এবং তোমার চিকিৎসা হওয়া উচিত। ইউ হ্যাভ টু কনসাল্ট নিউরোলজিস্ট। ওকে? সারমর্ম মানেই বড় জিনিসকে ছোট করা, সারাংশ মানেই বড় জিনিসকে ছোট করা। তো সাধারণত যদি গদ্যের মূল কথা লিখতে হয় তখন সেটা হচ্ছে গিয়ে সারাংশ, আর যদি কোনো পদ্য বা কবিতা অংশের মূল কথা লিখতে হয় তখন সেটাকে সারমর্ম বলে। একই কথা, কোনো বিষয়ের মূল বক্তব্য লিখে দেওয়া ছোট্ট করে, এটাকে সারাংশ বা সারমর্ম বলে। গদ্যের মূল কথা হলে সেটা সারাংশ। সাদমান দিতে পারো, দিতে পারো সাদমান। আর কবিতার মূল কথা হলে সেটা সারমর্ম। আচ্ছা, এখন আসো যেটা নিয়ে কথা বলছিলাম। তো সারাংশ সারমর্মের সাইজ কেমন হবে ম্যাটার করে, তবে ছোট হবে। আমি সব সময় বলি 5 লাইন, 5টি বাক্য বলি না। কারণ অনেক সময় একটা লম্বা বাক্য দিয়ে তুমি 2 লাইন 3 লাইনও লিখতে পারো, তাই না? এই জন্য 5 লাইন। আর সেন্টেন্স কয়টা লিখবা? সেন্টেন্স লিখবা হচ্ছে 3 থেকে 5টি বাক্য। 3 থেকে 5টি বাক্য দিয়ে তুমি 5টা লাইন লিখবা, সরল বাক্য লিখবা। সম্ভব হলে একদম নিজের ভাষায় লেখা ভালো। বইটাও লিখতে পারো, সমস্যা নাই, বানান টানান খুব খেয়াল করবা। এবং উপরে কোনো হেডিং ফেডিং দিতে হবে না, তুমি ক বা খ দিবা, দিয়ে বলবা সারাংশ, অথবা বলবা সারমর্ম বলে কোট করে, কি বলে ওটাকে, কি বলে, কলন দিয়ে তুমি অ্যান্সার লিখে ফেলাবা। ওকে? এটা সাইজ হলো 5 লাইন। 5 লাইন মানে 3 থেকে 5টা বাক্য লিখবা তুমি, 5 লাইনের বেশি না আর কি, হ্যাঁ? এটা 5 লাইন সর্বোচ্চ বলেছি, 3 থেকে 5 লাইন এবং 3 থেকে 5টি বাক্য। 5 লাইনের উপরে যায় না। কাজই হচ্ছে কি করা, তুমি এটাকে ছোট করতেছো। তুমি নম্বরটা পাবা ছোট করার জন্যই, একটা বড় জিনিসকে ছোট করার জন্যই তুমি নম্বরটা পাবা, এটাই তোমাকে এখানে করতে বলছে। সো এটা জিজ্ঞেস করো না যে এত ছোট লেটার নাম্বার দিবে, তাহলে আমি ধরে নেবো তুমি বুদ্ধি প্রতিবন্ধী, তুমি আমার কথা বুঝো নাই। আচ্ছা, তারপরে আসো হাইয়েস্ট 5 লাইন বলে দিছি। আচ্ছা, এরপরে আবার এবার তোমাদের প্রশ্ন নিচ্ছি, দেখো। হাইয়েস্ট কয় লাইন লিখবো বলে দিছি, হেডিং দেওয়ার দরকার নাই। 1/3 হলে হবে না? হ্যাঁ হবে। আরাফ ভাই আমাদের টিচার বানায় লিখতে না বলেন, তোমার টিচারের এটা হচ্ছে তার মতামত, কিন্তু উনি ভুল বলছে। তুমি বানিয়ে লিখতে বললেই স্টুডেন্টের চিন্তার বিকাশ হবে। একজন শিক্ষক কখনো স্টুডেন্টকে না বুঝে মুখস্থ করার জন্য উৎসাহিত করতে পারেন না, তিনি যথার্থ শিক্ষক নন। যেখানে তোমার চিন্তার সুযোগ আছে, তোমাকে চিন্তা করতে উনি উৎসাহিত করবেন। শিক্ষা মানে তুমি কত বেশি ভাবতে পারো। মানুষ ভাবতে না জানলে কি বিমান আবিষ্কার হইতো? বুঝো না এই কথাটা? যত আবিষ্কার সব ভাবনার ফসল না? তো স্টুডেন্টকে চিন্তা করতে শেখানো উচিত, মুখস্থ করতে উৎসাহিত করাটা প্রপার শিক্ষকতা নয়। যিনি এরকম করবেন তিনি, আমি মনে করি, বা এটা বড় বড় শিক্ষাবিদদের, বা এটা একটা স্বাভাবিক কথা, উনি ভুল বলছেন, উনি উনার ক্ষমা চাওয়া উচিত। নিপীড়িত বানান ভুল করায় 10-এ 8.5 হতেই পারে। সারমর্ম নাকি সারাংশ দিব, তোমার যেটা খুশি, যেটা খুশি। আমি পার্সোনালি সারমর্ম আমি নিজে পছন্দ করতাম, সেটা বলছি আর কি, হ্যাঁ? তারপর
আর কি প্রশ্ন তোমার, বলো। আর কি কোশ্চেন? তোমার প্রশ্ন করতে থাকো, দেখতে চাই। প্রশ্ন করো, উত্তর দিব ইনশাআল্লাহ। Slide। এখানে অনধিক 4 বাক্য বলছে আমাদের স্লাইড টিম থেকে। আমি তো তোমার সর্বোচ্চ 5 লাইন বলছি, বুঝছো? এখানে আমি বলছি 3 থেকে 5টি বাক্য, এখানে বলছি অনধিক 4 বাক্য। তো অনেক সময় বাক্য বললে কত কত সাইজের বাক্য তুমি তো বুঝবা না, এই জন্য লাইন এবং বাক্য পাশাপাশি লিখে বুঝাই দিছি সাইজটা। আমি তুমি লেখা যায় না, আমরা তোমরাদের লিখতে হয়, আমি তুমি দিয়ে সারাংশ হয়। জীবনে পড়ছস নি শ্রেয়সী? সারমর্ম পড়ছস? পড়লে বুঝবে। শুধু সারাংশ বা শুধু সারমর্ম পড়লে হবে? হ্যাঁ, একটা পড়লেও হয়। দুটোই তো আসে পাশাপাশি, তুমি একটা অ্যান্সার করবা। তো বুদ্ধিমানের কাজ হলো যে কোনো একটা পড়ে ফেলা, হয় সমস্যা কি? সামারিটাই সারাংশ সারমর্ম, হ্যাঁ। আচ্ছা, তাহলে হার্ড অর স্ট্যান্ডার্ড ইউজ ওয়ার্ড করা কি ভালো? তুই হার্ড এর কি বুঝোস সাদমান? তুই হার্ড শব্দ পারস? তুই হার্ড এর কি বুঝোস? এই ভাবটা কেন নিলি? কি হার্ড বুঝোস তুই? আমরা এখানে কিছু নমুনা দিছি, দেখো। এটা হলো সারাংশ। এটার উত্তর লিখছি, মানুষ অভ্যাসের দাস, একটা সেন্টেন্স। কোন অভ্যাসকে একদিনে বদলানো যায় না, 2টা সেন্টেন্স। অভ্যাস বদলানোর জন্য নিয়মিত চেষ্টা করে যেতে হয়, 3টা সেন্টেন্স। নিজেকে চরিত্রায়ন করতে চাইলে ধীরে ধীরে মিথ্যাচার ত্যাগ করার চেষ্টা করতে হবে, 4টা সেন্টেন্স। 2 লাইন, 4টা সেন্টেন্স, ওকে। এই যে আরো কিছু, এখানেও কিছু নমুনা আছে। এখানে বাক্য কয়টা? 1, 2, 3। এরপরে ভাব সম্প্রসারণ। সারাংশ সারমর্মের ঠিক উল্টা হচ্ছে ভাব সম্প্রসারণ। আমরা সামারের বাংলায় সারাংশ বা সারমর্ম দুটোই, দুটোই। তো দেখো, আমরা বলছি যে সারাংশ সারমর্ম মানে হচ্ছে বড় জিনিসকে ছোট করা, আর ভাব সম্প্রসারণ মানে ছোট জিনিসকে বড় করা, উল্টাটা এটা। ভাবকে তুমি কি করবে? সম্প্রসারিত করবে। সারাংশ সারমর্মে তুমি নম্বরটা পাও বড় জিনিসকে ছোট করার জন্য, এখানে নম্বরটা পাবে ছোট জিনিসকে বড় করার জন্য। এখন ডিপেন্ড করে একটা ছোট জিনিসকে কে কত সহজে ডেসক্রাইব করতে পারে, এটা ট্রিকের উপর ডিপেন্ড করে। কেউ ধরো একটা কথাকে 10টা লাইনে খুব প্রপারলি ব্যাখ্যা করে ফেলতে পারে, আর কেউ মনে করো এটাকে ব্যাখ্যা করার জন্য তার 15 বা 20টা লাইন লাগে। এটা কে কতটা নেরেট করতে পারে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন আমাদের যদি একটা ইন জেনারেল সাইজ বলতে হয় ভাব সম্প্রসারণের ব্যাপারে, আমি 2 থেকে আড়াই পেজ বলি সর্বোচ্চ। খুব তেল থাকলে তুমি 3 পেজ লিখতে পারো, তবে তেল দেয়া এখানে উচিত না। ঠিক আছে, তোমাদের যেসব ভাব সম্প্রসারণ আসে, এসব জিনিস 3 পেজ আসলে লেখার দরকার হয় না, তার আগে খুব সুন্দর করে এটাকে নেরেট করে ফেলা যায়। তো নর্মালি আমি 2 পেজ বলি, না হয় আড়াই পেজ লিখলা, আর অতিরিক্ত মাতাল যেগুলো আছে 3 পেজ নিতে পারো। তবে 3 পেজের বেশি লেখাটা আমি মনে করি একদমই পাগলামি। ঠিক আছে, এটা হওয়া উচিত না। ওকে। সামিউল, আপনি আমার কথার অ্যান্সার দিলেন না। আমাদের এসএসসি মডেল টেস্ট এর খাতা কি আপনি দেখেন ভাই? না, আমাদের এখানে সব ডিপার্টমেন্ট আলাদা, আমরা খালি ক্লাস নিই। আরেক দল কেবল খাতা দেখে, আরেক দল কেবল প্রশ্ন করে। মডেল টেস্টে প্যারা সারাংশ বইয়ের মতো লিখেছি,
নয় দিয়েছে, ধরো 10-এ 10 পেতে হলে কি করতে হবে? দেখো কে তোমার কত দিবে না তার উপর ডিপেন্ড করে। ভাল লাগলে একজন 10 দিতেও পারে, তুমি চেষ্টা করো লেভেল বেস্ট। ভাব সম্প্রসারণ কি প্যারা করে লিখে লাগে? হ্যাঁ, 3টা প্যারা লিখবা। প্রথমে একটা ছোট্ট প্যারা নিতে পারো, এটা মূল কথাটা লিখতে পারো 2-3 লাইনে। তারপরে 1 প্যারা বা 2 প্যারায় বিশ্লেষণ করতে পারো। শেষের দিকে একটা ছোট্ট প্যারায় কনক্লুশন টানতে পারো। তবে এটা নাও করতে পারো, চাইলে তুমি নিজের মতো করে 1 প্যারা তো সব ব্যাখ্যা করতে পারো, এটা খুব ফ্যাক্টর না, তবে করলে 3টা করা যায়। পয়েন্ট বলতেও পারো, নাও বলতে পারো। মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য করতে পারো। পয়েন্ট ছাড়াও করতে পারো, প্যারা প্যারা, এগুলো কোনো মেজর কিছু না। স্কুলের টিচার 3 পেজ লিখতে বলে, 3 পেজ সর্বোচ্চ, আমি বলছি তো, এর বেশি যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে টাইটেল লাগে, হ্যাঁ টাইটেল দিতে পারো, অথবা ক খ গ, যেটা এটার তুমি ক লিখতেছো ক দিয়ে লিখতে পারো, তবে টাইটেল দিতে পারো। ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি যেটা অ্যান্সার করতেছো সেটা উপরে লিখে নিচে লিখতে পারো, সুন্দর হয়, কোনো সমস্যা নেই। তারপরে 3টা প্যারা করলেই যথেষ্ট, নাকি মূল কথা, সম্প্রসারিত ভাব এগুলা লেখা জরুরি? না, খুব জরুরি না, বলেছি তো। ভাব সম্প্রসারণে কবিতা দেয়া যায় না। ভাব সম্প্রসারণে কবিতা, কোটেশন এগুলো ব্যবহার করা যায় না। কবিতা বা কোটেশন ব্যবহার করা যায় না। তুমি তো আরেকজনের একটা কোটেশনকে ব্যাখ্যা করছো। তুমি মনে করো ব্যাখ্যা করতেছো, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো তুমি কোটেশনকেই ব্যাখ্যা করছো। কোটেশন ব্যাখ্যা করার জন্য আবার কোটেশন দেওয়ার দরকার নাই। কোটেশন দিবা না, কোটেশন দিবা না, না দেওয়াটাই ভালো। এটা একান্তই তোমার ভাষা। 1.5 পেজ লিখলে কিছু হবে? আমি নিজে 1.5 পেজ লেখার পক্ষে। তোমরা মাতলামি করো তাই তোমাদের বাড়াইতে বলছি। আমি পার্সোনালি 1.5 পেজ পছন্দ করি, সর্বোচ্চ 2 পেজ। আমাকে দাও যত কঠিন ভাব সম্প্রসারণ দাও, আমি 1 পেজে লিখে দেবো, কোপায় লিখে দেবো, 1 পেজ পড়ে তুমি পাগল হয়ে যাবা। তো তুমি তো আমার বয়সে না, তোমার কথা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে বলছি তুমি বাড়াইতে পারো, এর মানে এই না তুমি 3, 4, 5, 7, 10 পেজ লিখে ফেলবা। আর কিছু? হ্যাঁ, প্রশ্ন কোনগুলো পড়বে? অবশ্যই বোর্ড কোশ্চেন গুলো, বিগত বছরের বোর্ড কোশ্চেন যেগুলো আছে, 6-7 বছরের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করলেই হয়ে যাবে। আর আমরা তো দিই দিই, কিছু তো আমরা বলেই দিই, বইয়েরটা পড়লেই হবে তো। বোর্ড তো বলছে তোমার বই থেকেই প্রশ্ন করবে, তারপরেও বোর্ড কোশ্চেন দেখে কিছু অতিরিক্ত পড়ে রাখতে পারো। সাদ বলছে কোড দিয়েছি মডেল টেস্টে, না দেওয়া উত্তম। দিবা না, কোড দিবা না। আর কোনো প্রশ্ন? আপনি বলে দেন কঠিনগুলা কিভাবে সহজ করে করা যায়। দেখো, কঠিন কথা আসলে কঠিনই। রকেট সায়েন্স তো আর বাংলার মতো সহজ না, তাই না? তবে একটা কঠিন জিনিসকে সহজ করে ভাবতে পারাটা একটা স্কিল। সেক্ষেত্রে তুমি এটা তোমার বড়দের সাথে, মুরব্বীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারো, তাদের আইডিয়া নিতে পারো, তাদের উপদেশ নিতে পারো, এই বিষয়ের উপরে একাধিক মানুষের আলোচনা শুনতে পারো। সেক্ষেত্রে একটা জিনিস, কঠিন জিনিস সহজ হয়ে যায়। শুধু বই না পড়ে এটার উপরে যদি একজনের সাথে একটু আলোচনা করে, সেটা কি একটু মানে বুঝায় বলেন তো। 3 জন দেখবা 3 ভাবে তোমাকে এটাকে বলছে, তখন তুমি এটার উপর আরো আইডিয়া পাবা, আরো জানবা, তখন এটা তুমি সহজ করে লিখতে পারবা। কয় প্যারা করবো? 3 প্যারা করতে পারো। বইয়ের মতো করে পড়বো না, আলাদা নোট করে পড়বো? আমি সবসময় আলাদা নোট করে পড়তে বলি। তুমি তোমার বই, এটা গাইড বা ইন্টারমিডিয়েটের যে গ্রামার বইটা আছে, মোটা বই, ওখান থেকে এটা পড়ে তোমার বই মিলে এটা নোট সুন্দর করে লিখতে পারো। সুন্দর হয়, ভালো হয় করতে পারলে। মিম, বুঝতে পারছো? তাহলে তোমাদের আর কোনো প্রশ্ন নাই? আমরা কি শেষ করতে পারি? আমরা কি শেষ করতে পারি? যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে ফেলবো। বানিয়ে লেখা ভালো নাকি মুখস্থ? কোনোটাই ভালো না, নোট করে পড়া ভালো। নিজের চিন্তা, বই টই পড়ছো, এগুলো মিলে এটার উপরে স্টাডি করে নোট করো, তাইলে এটা ভালো হয়। আর পরীক্ষার হলেই বসে বসে বানাইবা, এটা খুব ভালো হয় না কথাটা, তাই না? তুমি অত বড় হওনি যে হলে বসে সুন্দর করে বানাইতে পারবা, পারবা, অত ভালো হবে না হয়তোবা। তো অনেকগুলো বইয়ের আলোকে তুমি চাইলে কি করতে পারো, নোট করতে পারো। রচনা কয় পেজ লেখার দরকার, এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। আল্লাহ হাফেজ।
আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে হচ্ছে আহ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে তোমাদের যে সাবজেক্ট ফাইনাল এক্সাম গুলো আছে, সেগুলো কি হচ্ছে যে রুটিন অনুযায়ী যে টাইমে দেওয়া আছে বা যে যে ডেটে দেওয়া আছে, সেই ডেটেই কি রাখবো নাকি হচ্ছে চেঞ্জ করা হবে, নাকি চেঞ্জ করব, কোনটা ভালো হয় তোমরা একটু জানাও। আচ্ছা, আমি ইয়েস নো ভোটটা নিচ্ছি। যদি হচ্ছে সেই ডেটেই থাকে তাহলে ইয়েস বলবা, আর যদি না অন্য ডেট করতে চাও তাহলে হচ্ছে নো বলবা, যারা আছো। আচ্ছা, যারা রুটিনটা চাচ্ছ, রুটিনটা আমি আবারও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। রুটিনটা দিয়ে দিচ্ছি, বা হচ্ছে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটাও তোমরা জানাইতে পারো, হ্যাঁ। টিচার ইনবক্সে তোমাদের মতামত জানাইতে পারো। আর তোমরা যারা নাইনে আছো, তোমাদের কি আহ বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে কিনা সেটাও জানাইতে পারো। আচ্ছা, যেহেতু হচ্ছে তোমরা 9-10 দুই ক্লাসের স্টুডেন্ট আছো, যা মনে হয়, আমার মনে হয় তোমরা যারা নাইনে আছো তারা চাচ্ছ যে হচ্ছে যেই ডেটে আছে সেই ডেটে, আর যারা ক্লাস 10-এ আছো তারা হয়তো বা বলছো যে হচ্ছে আহ ডেটটা চেঞ্জ করতে। তো আশা করি যেহেতু নাইনে যারা আছে তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, মনে হয় সমস্যা হবে আগে এগিয়ে দিলে। আর যেহেতু ম্যাক্সিমাম তোমরা হচ্ছে ভোট দিছ যে হচ্ছে আগের ডেটেই থাক, তাহলে হচ্ছে আমরা তাহলে আরো যেহেতু ক্লাস আছে আরো সিদ্ধান্ত নেই, তারপর হচ্ছে তোমাদের সাথে ডিসকাস করে জানাবো যদি চেঞ্জ করতে হয়। আমার মনে হয় না চেঞ্জ করা হবে, যেহেতু ম্যাক্সিমামে হচ্ছে তোমরা চেঞ্জ করার পক্ষে না। তো ঠিক আছে তাহলে। আর আরেকজন জিজ্ঞাসা করছো যে আগামী দিন কি ক্লাস আছে কিনা। হ্যাঁ, তোমাদের টানা টানা 3 দিন ক্লাস হবে। আর কালকে পরশুদিন, দেন হচ্ছে 21 তারিখ থেকে হচ্ছে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর এরপর জাস্ট হচ্ছে সাবজেক্ট ফাইনাল এক্সামটা হবে, হ্যাঁ। যে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, যেহেতু তোমাদের আরো ক্লাসগুলো আছে, আর তোমাদের ক্লাস টাইম তো তোমরা জানোই যে সন্ধ্যা 6টা থেকে হচ্ছে। যেহেতু হচ্ছে শুক্র শনির ডেটে বারের পরিবর্তে হচ্ছে অন্য বারে নেওয়া হচ্ছে আর কি ক্লাসগুলো। ওই জন্য আমরা যাতে সবাই ক্লাসটা করতে পারে, ওই জন্য সন্ধ্যা 6টার দিকে ক্লাসটা দিছি আর কি। আর সাবজেক্ট ফাইনাল এক্সাম কবে এটা একজন বলছো, তোমাদের রুটিনটা একটু দেখে নাও, তাহলে হচ্ছে রুটিনে বুঝতে পারবা। সাবজেক্ট ফাইনাল এক্সাম হচ্ছে আগের রুটিনে যে ডেটে ছিল সেই ডেটেই দেওয়া আছে। ডেটটা চেঞ্জ এখনো করা হয় নাই আর কি। লিঙ্কটা হচ্ছে আমি দিছি, তারপরে আবারও দিচ্ছি। তো ঠিক আছে, মোটামুটি এই ছিল তোমাদের কোশ্চেন। আচ্ছা, ঢোকা যাচ্ছে না, তাহলে হচ্ছে তোমরা একটু ইয়া করো, যে আমাদের যে udbas.com ওয়েবসাইটে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, হ্যাঁ। তো আমি তারপরে হচ্ছে ডেটটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। 14 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, ডিসেম্বরের 14, 16, 18, 20, আহ এই 4 দিন হচ্ছে এক্সামটা আছে আর কি। তো ঠিক আছে তাহলে, আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি, আবারও কথা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।